ওকে, মোটামুটি। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজাইল রহমানী। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে কমেন্টে জানাবেন। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কি? একটু কমেন্টে জানাতে হবে। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? কে কোথা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? আপনাদের বেঁচে মনে হয় আমি আজকেই প্রথম। জি। আপনারা কি হ্যাঁ, নরসিংদী, উত্তরা, ঢাকা, সিরাজগঞ্জ। ওকে। রংপুর থেকে, রংপুর ঠাকুরগাঁও থেকে বিউটি খাতুন, ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের কোনো বেঁচে কি আমি কোনোদিন ক্লাস নিয়েছি নাকি আজকেই প্রথম? একজন একটু কথা বলবেন, কে? আতিক। আতিক মিউট আছেন, একটু কথা বলুন আতিক। আম, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শ্রীপুর সিরাজগঞ্জ থেকে আতিক, আপনি মিউট আছেন। ওয়ালাইকুম সালাম, বলুন আতিক। আতিক শুনতে জি পাচ্ছি, স্যার, বলুন। আপনি, হ্যাঁ স্যার, আপনি অনেকদিন পর আমাদের ক্লাস। আচ্ছা, আপনাদের ক্লাসে কি আমি কখনো ক্লাস নিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, নিয়েছিলেন আপনি স্যার। কোন কোন আপনি স্যার আমাদের পদ প্রকরণ পর্যন্ত নিয়েছিলেন ক্লাস। পদ প্রকরণ আমরা পর্যন্ত? হচ্ছি বলি 5। জি স্যার, পদ প্রকরণ পর্যন্ত। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো সমাস। আজকে আপনার সমাজ পড়বো, যে জি স্যারই স্যার। আগে নিয়ে আসেন আমাদের সবাই ঘুরে ফিরে যার যখন সুযোগ হয় তখনই ক্লাস নেওয়ার সময় সুযোগ পাই। এই জন্য আপনাদের সবচেয়ে ভালো হলো যে এক একদিন এক এক স্যারের ক্লাস করতে পারছেন। তাহলে আজকে আমরা পড়বো সমাস। আপনাদের হাতে কি 9-10 বোর্ড বইটা আছে এই মুহূর্তে? আজকে আমরা সমাস পড়বো। আপনাদের 9-10 বোর্ড বইটা কি এই মুহূর্তে আপনাদের হাতে আছে? একটু কমেন্টে উত্তর দিতে হবে আমাকে। 9-10 বোর্ড বইয়ের বাইরে আমি খুব বেশি কিছু একটা পড়াই না, কারণ আপনাদের চাকরি পরীক্ষায়, সরকারি বেসরকারি সকল চাকরি পরীক্ষায় 9-10 বোর্ড বইয়ের থেকে, এর বাইরে থেকে তেমন প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে আমার সাথে হ্যাঁ চলবে চলবে চলবে। মিলন শিকদার, হ্যাঁ থ্যাংক ইউ, চলবে। আমি মিউট করে রাখছি চারজনকে, আপনারা আমার সাথে একটু কথা বলবেন। যারা আমার ক্লাস আগে করেছেন ওরা জেনে থাকবেন যে আমি ক্লাসের মধ্যে প্রচুর প্রশ্ন করি। এখন কে কে কথা বলতে চান আপনারা একটু হাত তুললে আমি সহজে বুঝতে পারবো যে আপনারা কে কে কথা বলতে চাচ্ছেন। তাসলিমা, কক্সেস বাজার। মিলন মিলন মিলন, আপনাকে মিউট করেছি, কথা বলুন, আপনি মিউট আছেন। জি স্যার, আমি অষ্টম ব্যাচ থেকে বলতেছি। কোথা থেকে? আমাদের বাংলার অষ্টম ব্যাচের স্টুডেন্ট বলতেছি, গাজীপুর থেকে। ওকে, ওকে, বলুন। আচ্ছা, তাসলিমা আমাকে আমাদের শুনতে পাচ্ছেন? বলুন। স্যার, আমাদের অষ্টম ব্যাচের জন্য রেগুলার টিচার ছিল বাংলার জন্য আনোয়ার স্যার। জি। তবে আনোয়ার স্যার অসুস্থতার কারণে আপনি 2টা ক্লাস নিয়েছিলেন আমাদের। ওকে, আর এটা আপনার 3য় ক্লাস। ওকে, আপনাদের কি কি পড়াইছিলাম? আমাদের হ্যাঁ। আমাদের হলো ইয়ার 4 নাম্বার লেকচার নিয়েছিলেন, আমাদের ক্রিয়ার ক্লাস নিয়েছিলেন, মানে ভার্বের ক্লাস যেটা বলে। হ্যাঁ, আপনারা কে সোহাগ স্যার কে? আপনাদের বাসায় গেলে খাসি জবাই করে খাওয়াইতে চাইছেন? হ্যাঁ, ওটা নাকি সোহাগ স্যার তো বললো আপনি নাকি খাসি জবাই করে খাওয়াইতে চাইছেন সোহাগ স্যারকে। তাসলিমা, সোহাগ স্যার তো এটাই জিজ্ঞেস করতেছে আমারে, কি ঘটনা নাকি আপনি খাওয়ান না কেন? তার কে? ও আচ্ছা, গেলে খাওয়াবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুশি হলাম, খুব খুশি হলাম। হ্যাঁ, আর দোয়া করি তাড়াতাড়ি চাকরিটা হোক আপনার। হ্যাঁ, তাড়াতাড়ি একটা ভালো একটা চাকরি হোক। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে আপনাদের ম্যাথ ক্লাস করছে সোহাগ স্যার? সোহাগ স্যার ম্যাথ ক্লাস করেছেন? ওকে, ঠিক আছে, তাহলে আপনারা সবাই খাতা কলম নিয়ে একটু বসতে হবে আমার সাথে। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কি সমাস নিয়ে আলোচনা করব। তাসলিমা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আপনারা ক্লাসে 53% পার্টিসিপেন্ট, আপনাদের ক্যামেরা সবারই অফ। ঘটনা কি, ক্যামেরা অফ কেন? তাহলে আপনি যে ক্লাসে আমার সাথে যুক্ত আছেন, আমি কি করে বুঝবো যে আপনি আমার সাথে ক্লাসে যুক্ত আছেন? আপনার যদি ক্যামেরা অফ থাকে, রেজাউল করিম, ক্যামেরা অফ কেন? ক্যামেরা অফ থাকলে তো আমি মিউট হতে দেই না। হ্যাঁ, রেজাউল করিম, ঘটনা কি? দিন ইসলাম, একই তো ঘটনা। আনোয়ারা, চারজনকে আমি মিউট রাখছি। মিলন, আতিক, তাসলিমা, আনোয়ারা শিকদার, চারজন। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, কোথা থেকে জি স্যার। বলছেন?
স্যার আমি গাইবান্ধা থেকে বলছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার এই যে বাংলা ব্যাকরণ যে ইর কথা বলা হয়, এটা কি স্যার পুরাতন বইটা আর কি? জি, পুরাতন বইটা পড়বেন। ওইটা পড়লেই হবে স্যার, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পড়লেই হবে। ঠিক আছে একজনের স্যার, থ্যাংক কমেন্টে ইউ। লিখছেন, আমার চাকরি হইলে কে গো? সুমনা খানম। স্যার, বিদ্যাবাড়িতে যাইয়ে মিষ্টি খাওয়াইয়ে আসবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরাও পাবো স্যার। খুব দ্রুত চাকরি হোক, আপনার চাকরি হোক। মিষ্টি খাওয়ানোর কথা না, কথা হচ্ছে যে চাকরি হওয়াটা। আমরা দোয়া করি যেন আপনাদের চাকরিটা হয়, আর পরিকল্পিত পরিশ্রম। হ্যাঁ মিলন, আপনি হাত তুলে বসে রয়েছেন, আপনি মিউট হয়ে গেছেন কেন? হ্যাঁ, আপনাকে না একটু আগে আনমিউট করলাম। আপনাকে মিউট করলাম, এখন আপনি আনমিউট হয়ে বসে রয়েছেন। না, মিলন, আমি এখন কথা আনমিউট বলুন। করছিলাম যাতে সাউন্ড না যায়। স্যার বলতেছি, আজকে তো সমাসের ক্লাস, তো জি, সমাসটা লিখিত প্লাস এমসিকিউ দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে স্যার একটা সর্বোচ্চ ক্লাস উপহার দিবেন আপনি আমাদের। আমি জানি না, আমি অল্প স্বল্প জানি, আমি যতটুকু জানি ততটুকু বোঝানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথেই থাকুন। না আর স্যার, যদি 9-10-এর, ইম্পর্টেন্ট টপিক তো এই জন্য আর কি বলা, যেহেতু রিটেন এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। জি, ওকে, আমি চেষ্টা করবো সর্বোচ্চ আমার জায়গা থেকে। বাকি উপরওয়ালা ভালো জানেন। তাহলে এখন আসুন, সমাস মানে কি? সংক্ষেপণ, মিলন, অনেকগুলো পদকে এক পদে পরিণতকরণ, এটিকে বলে সমাস। আমার নাম ছিল ফুজাইল রহমানী, আমার নাম। পড়ালেখা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এখন একটা সরকারি কলেজে আছি, যুক্ত আছি। এই হচ্ছে আমার পরিচয়। অনেকে জিজ্ঞেস করতেন, স্যার আপনার নাম, হয়তো আপনারা আমার ক্লাস আগে করেন নাই। ওকে, ঠিক আছে। সমাসটা কার কার কাছে কঠিন লাগে, যদি এটা একটু লিখতেন, আমি বুঝতে পারতাম যে আপনাদের অবস্থানটা কোথায়। চাকরি পরীক্ষা আছে 26 তারিখে, কিন্তু পরীক্ষা দিব না। 2 তারিখে পরীক্ষা আছে প্রাইমারিতে, 15 তারিখে পরীক্ষা আছে নিবন্ধন। হ্যাঁ, যে যে পরীক্ষায় দেন সব পরীক্ষায় লাগবে। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সহ অন্য সকল চাকরি পরীক্ষার জন্য এই সমাস খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 9-10 বোর্ড বইটা ধরুন, তাহলে একটু দেখুন। কিছুই বুঝি না স্যার, আশা করি আজকে সবই বুঝবেন। আশা করি আপনি আজকে সবই বুঝবেন, সবই বুঝবেন আশা করি। আচ্ছা, এখন আসুন, সমাস শব্দের অর্থ কি? স্যার আমার কাছে কঠিন লাগে। কি আছে? বনি দাস। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমরা ভালো করে পড়ার চেষ্টা করবো। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। দেখুন, সমাস শব্দের অর্থ কি? মিলন। সন্নিহিত দুটি বর্ণের মিলনকে কি বলে? সমাস বলে। সন্নিহিত মানে কাছাকাছি অবস্থিত দুটি শব্দের মিলনকে কি বলে? সন্ধি বলে। আর যদি দুইটা পদের মিলনের কথা বলি, তাহলে তার নাম হচ্ছে সমাস। সমাসের 3টি অর্থ গ্রহণ করা হয়েছে। মিলন, 3টা পদকে মিলিয়ে একটা পদ বানাই। সংক্ষেপণ, 3টা পদকে সংক্ষেপে একটা পদ লিখি। একাধিক পদের একপদীকরণ, 2টা 3টা 4টা পদ মিলে একটা পদ হলে তাকে বলে কি? তাকে বলে কি? সমাস। আচ্ছা, একজন লিখছেন, স্যার আমার কাছে খুব খারাপ লাগে। কি খুব খারাপ লাগে? সমাস। খারাপ লাগার তো কিছু নাই, খারাপ লাগবে কেন? খারাপ লাগার কিছু নাই, আপনি 2 ঘন্টা পরে দেখবেন সব ভালো হয়ে গেছেন। গোলাম রাব্বানি। আপনি আশা করি হচ্ছে ভালো করবেন। একটু দেখুন, সমাস শব্দের মানে কি? সমাস শব্দের সংজ্ঞা কি বলছিলাম? 2 বা 2-এর বেশি পদ মিলে যদি একটা পদে পরিণত হয়, তাকে কি বলে? সমাস বলে। 2 এর বেশি পদ মিলে একটা পদে পরিণত হবে। একটা বাক্য লিখলাম আমি, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হবে? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হবে? সিংহাসন। সিংহ চিহ্নিত আসনকে কি বলি? সিংহাসন। তাহলে দেখুন, যে সিংহাসন শব্দটা বললাম, এই সিংহাসন শব্দটা 1 2 3 3টা পদকে মিলিয়ে একটা পদ বানালাম। 3টা পদকে সংক্ষেপে একটা পদ লিখলাম। 3টা পদকে একাধিক পদকে একপদীকরণ, মিলন অথবা সংক্ষেপ, 3টা পদকে এক পদ করে দিলাম। এটার নামই হচ্ছে সমাস। সমাসের ক্ষেত্রে এই যে 2টা 3টা 4টা পদ মিলিয়ে যে একটা পদ বানালাম, এই একটা পদকে বলে হচ্ছে সমস্ত পদ। সমাসের ক্ষেত্রে সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমস্ত পদ। আর বেশ বাক্য কাকে বলে? এই পুরো অংশটাকে বলে একটা বেশ বাক্য। যে সমস্ত শব্দ দ্বারা সমাস চেনা যায় তাকে কি বলে? বেশ বাক্য। যে সমস্ত শব্দ দ্বারা পুরো অংশকে বোঝা যায় তাকে কি বলে? বেশ বাক্য বলে। তাহলে দেখুন, বেশ বাক্যের মধ্যে প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটি সমান সমান পদ। এখানে 3টা পদ আছে, সিংহ একটা, চিহ্নিত একটা, আসন একটা। সিংহ একটা পদ আছে, চিহ্নিত একটা পদ আছে, আসন একটা পদ আছে। কয়টা পদ আছে? 3টা। এই 3টা পদকে কি বলে? এই 3টা পদ যদি একসাথে মিশে, তাহলে তাকে বলে হচ্ছে সিংহাসন। সিংহ চিহ্নিত আসন। সাউন্ড করছেন একজন, কে সাউন্ড করছেন? সাউন্ড করা যাবে না। হ্যাঁ, সাউন্ড করছেন কেন? আমরা কি লিখবো? না, এগুলো লেখা যাবে না। সমাসের ক্লাসে আপনি সর্বোচ্চ 10% লিখতে পারবেন। আপনি চাইলে সর্বোচ্চ লিখলে 10%, যেটা আপনার প্রয়োজন পড়ে। আমি বলে দেব, আপনি লিখলে লাভ কি? এখন তো চাকরি বাজারে আপনার জীবনে কম খাতা করেন নাই, কোনো খাতা কি রাখছেন? আপনার মাথায় ঢোকাতে হবে। একটা শব্দ দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এটা এই সমাস, এটা দ্বন্দ্ব, এটা কর্মধারয়, এটা তৎপুরুষ, এটা বহুব্রীহি। আপনি খাতায় লিখে ভরে ফেললেন, একবারে খাতা শেষ। 2 দিন পরে খাতা পুরাতন হবে, ধুম করে ফেলে দেবেন। হ্যাঁ, নাকি ধুম করে না, এখন কেমনে ফেলে? ঠুস করে ফেলে দিবে। হ্যাঁ,
ওই যে পদ্মা সেতুর উপর থেকে যেমনি ফেলে দেয় এমনি করে আপনি টুস করে ফেলে দেবেন। তাহলে এই খাতা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, তবে না লিখলেও তো হবে না। যতটুকু মন চাই সর্বোচ্চ 20% লিখবেন, সর্বোচ্চ মনোযোগ দেন। প্রয়োজন আপনি রেকর্ড ক্লাস আটকে ধরে লিখুন, সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। আপনি আপনার রেকর্ড ক্লাসটা আটকে ধরে লিখুন। তবে আপনাকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যদি আমার যেটা ধারণা, পড়ালেখা যদি মাথায় ঢোকাতে না পারেন, চাকরি আপনার জন্য না, কোনো মতেই চাকরি আপনার জন্য না। আপনি এই রাস্তা ছেড়ে দেন, এই রাস্তায় বসার যোগ্যতা আপনার নাই। যেই ছেলেটা যেই মেয়েটা মাথায় পড়া ঢোকাতে পারবে তার জন্য চাকরি। কথাটা একটু তিক্ত মনে হতে পারে যে স্যার এত কঠিন কথা বলছেন কেন, আমরাও তো চাকরি বাজারে মাত্র জয়েন করেছি, বেশ পর 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 ডজন খানিক চাকরি পেয়ে এরপরে এখানে আসছি, একটা দুটা না অনেকগুলো চাকরি পেয়েছি। এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, বহুত ছেলেকে দেখছি একটা চাকরি পরীক্ষায় পাশ করতে পারে না, বহুত সংগ্রাম। সো এই ক্ষেত্রে আমি বলবো, যদি ভালো করে পড়েন, চাকরি, চাকরির বাপ আপনারে খুঁজবে। হ্যাঁ মিলন, মায়ের দেবো আপনার, মায়ের খালি বারবার আমার হাত দেখান, আপনার আমি 2বার মিউট করেছি। হ্যাঁ, 2বার মিউট করার পর আপনি আনমিউট হয়ে যান। মিলনের ঘটনা কি? হ্যাঁ, আপনার দেখলে তো আমার খুব মায়া লাগতেছে। হ্যাঁ রে, ছেলেটা হাত তুলে কতক্ষণ বসে থাকবে। হ্যাঁ মিলন, এইবার যদি আপনি খালি মিউট না হন, আরেকবার যদি খালি আনমিউট হন, তাহলে আপনার খবর আছে, আপনার কিন্তু খবর আছে। মিলন, দিন ইসলাম, আপনি তখন ভিডিও না থাকলে আমি কাউকে মিউট করব না, কথা বলার সুযোগ দিব না। এটা আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য। যারা ভিডিও কলে না থাকবেন ওদেরকে আমি কথা বলার সুযোগ দিতে পারি না। দিন ইসলাম শুনতে পাচ্ছেন? দিন ইসলাম, আপনি মিউট আছেন, আপনি আনমিউট অপশনে চাপ দেবেন, আনমিউট অপশনে চাপ দেবেন। এই তাসলিমা, আপনি আবার কি হয়েছে আপনার? আনমিউট হয়েছেন কেন? আপনাকে না মিউট করলাম, আপনাকে পার্মানেন্ট মিউট করছি 3জনকে। আমার সাথে সার্বক্ষণিক কথা বলবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই 3জন দিবেন, 60 জনের পক্ষ থেকে, 60 জনের পক্ষ থেকে। আপনার লেখা ততটুকু দরকার যতটুকু লিখলে আপনি সন্তুষ্ট। তবে সব লিখতে গেলে বিপদে পড়বেন, সব লিখতে যাবেন না। ওকে, আপনাদেরকে মিউট করেছি এই জন্য যে আপনারা কিন্তু সাউন্ড করবেন না, সাউন্ড করলে বাকিদের জন্য ডিস্টার্ব হবে। এখন আসুন, মূল বিষয়টা কি, সমাস মানে কি সংক্ষেপণ মিলন। আপনি বোঝার চেষ্টা করুন না কেন, কেন বুঝবেন না আপনি? লিখবেন কেন? একটা শব্দ পরীক্ষার মধ্যে আসলো, সেটার নাম হচ্ছে কি আসলো আপনাকে, যে 80-20, এটা কোন সমাস? এটা বহুব্রীহি। কেন বহুব্রীহি হবে? আমাকে জিজ্ঞাসা করুন কত শত প্রশ্ন আছে, আমি একটা মুখস্থ করি না, আমি শুধু অর্থটা বোঝার চেষ্টা করি, সে কি বোঝাচ্ছে। আমিও তো একসময় জিরো ছিলাম, কিচ্ছু বুঝতাম না, আজকে বুঝি কেন? আমি না, যারা চাকরি পাচ্ছে সবাই বুঝে, না বুঝে কেউ চাকরি পায় না। চাকরির বাজার এতটা কড়া, এতটা কঠিন, যার জন্য কঠিন হয়ে দাঁড়ায় ফুলসিরাতের সমান। ফুলসিরাতের সমান যাদের বয়স 29 অথবা 30-এর কাছাকাছি, এরা কিছুটা বুঝবেন। আর যারা বাচ্চা কাচ্চা আছেন, অনার্স শেষ করতেছেন বা করতেছেন না, এরা আনন্দে লাফাইতেছেন, বয়স মাত্র 23, 24, 25। আহা হা রে, এখনো অর্ধযুগ আছে আমার চাকরির বয়স, 6 বছর চোখের পলকে চলে যাবে, চোখের পলকে চলে যাবে। আমরা যখন চাকরিতে জয়েন করেছি 24 বছর বয়সে প্রথম সরকারি চাকরিতে জয়েন করেছি, 24 স্যার বছর বয়সে একটু প্রথম কথা চাকরিতে জয়েন। বলতাম। বলুন। স্যার আগামী শুক্রবারে আমার লিখিত পরীক্ষা ছিল। জি, তো লিখিত পরীক্ষা আসলে কিভাবে লিখবো যদি একটু বলেন, এটা পরে যেমন ক্লাস শেষে কোশ্চেন। বলবো, ক্লাস জি শেষে বলবো। স্যার, এই তো আমি একজন পাইছি দিব। অনার্স তৃতীয় বসে পড়েন। হ্যাঁ বলুন, ক্লাস শেষে বলবো। এখন প্রথম হচ্ছে, সমাজ থেকে প্রশ্ন লিখিত আসুক আর এমসিকিউ আসুক, উত্তর একটাই। সমাজ থেকে পরীক্ষার মধ্যে আপনাকে বলবে নিচে 4টি বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। অর্থ বুঝলে বেশ বাক্য বেশ বাক্যের মতো না হলেও আপনাকে উত্তর দিতে স্যার বাধ্য হবে। আপনার পরীক্ষা আসলো বিদ্যালয়, বিদ্যার জন্য আলোয় অথবা বিদ্যার নিমিত্ত আলোয়, শেষ বিদ্যালয়। এখন আপনাকে এটা বুঝতে হবে যে বিদ্যালয় মানেটা কি। আপনাদেরকে কি সন্ধির ক্লাস আমি পড়িয়েছিলাম? সন্ধির ক্লাসে কি আমি পড়িয়েছিলাম? না না স্যার, স্যার, অষ্টম ব্যাচে আপনি করান নাই। ওকে, তাহলে না আপনি স্যার। দয়া করে একটু ইউটিউবে একটা সন্ধির ক্লাস আছে, আপনি একটু দেখে আসবেন, যেন সন্ধি আর কখনো 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 দ্বিতীয়বার আর কোনোদিন পড়তে না হয়। ইউটিউবে বিদ্যাবাড়ি চ্যানেলে একটা ক্লাস আছে, আনোয়ার স্যার খুব ভালো পড়ায়। উনি তো বস, উনি ব্যাংকার মানুষ, খুব ভালো মানুষ, আমার অনেক সিনিয়র মানুষ, আমার খুব কাছের এবং খুব প্রিয় মানুষ। আনোয়ার স্যার আসলে যেটা হয়, হয়তো উনি একটা কফি আমাকে খাওয়াই, কিন্তু আমি একটা কফি ওনাকে খাওয়াই, এত ভালো রিলেশন। ওনার হোম ডিস্ট্রিক্ট আর স্যার আমার কর্মস্থল একই এলাকায়, ওনার দেশের স্যার বাড়ি এই আর আমার কর্মস্থল একই জায়গায়। সন্ধির ক্লাসটা নিয়ে স্যার অষ্টম ব্যাচে অনেক ঝামেলা হইতেছে। অষ্টম ব্যাচে একটা নতুন স্যার সন্ধির ক্লাস নিছিল, সেটা একটা সিঙ্গেল পার্সন সন্ধির ক্লাসটা কেউ বুঝে নাই। তো আপনাকে বিদ্যাবাড়িতে বলা হয়েছিল যে অন্য একটা স্যারের রেকর্ডেড ক্লাস যেন অষ্টম ব্যাচে আপলোড দেওয়া হয় বা নতুন ভাবে একটা ক্লাস নেওয়া হয়। তো সেটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন দেয় নাই এই কর্তৃপক্ষ। মুহূর্তে যদি কেউ সম্ভব হয়, আপনি ক্লাস থেকে লিভ নিয়ে অথবা অন্য কোনো ফোন থাকলে আপনি এই মুহূর্তে আপনি দেখেন তো, বিদ্যাবাড়ির চ্যানেলে বাংলায় সন্ধির একটা ক্লাস আছে, আপনি দেখে রাখেন, ওই- ক্লাস শেষ করে আজকেই দেখবেন। আমি কথা তো দিচ্ছি, ওইটা কি স্যার সন্ধি A to Z আছে নাকি? সন্ধি, মানে সন্ধি ইউটিউব চ্যানেলে যাবেন, বিদ্যাবাড়ি চ্যানেল যেটা। আমি কথা দিচ্ছি, যদি আপনি মনোযোগী হন অথবা আপনি যদি 9-10 বোর্ড বইয়ের উপর বিশ্বাসী হন, আপনি কিছু না কিছু হলে উপকৃত হবেন, এটা আমি কথা দিচ্ছি।
আর স্যার বাকিটা ওই উপরওয়ালা ভালো জানে। ক্লাসটায় কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি তিনোটাই তিনটা আছে? তিনটা পার্টই আছে, স্বরসন্ধির আলাদা পার্ট, ব্যঞ্জন বিসর্গ সন্ধির আলাদা পার্ট আছে, আপনি দেখবেন, কে দেখে এরপরে আসেন। জি ওকে, স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখন আসুন সমাস। সমাস মানে কি মিল। তাহলে সমাসের বেসিক 4টা শব্দ বলেছি, দুই বা ততোধিক পদ মিলে একটা পদ হলে এটার নাম সমাস। সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। সমস্ত পদে দুইটা অংশ থাকে, একটা নাম হচ্ছে পূর্বপদ, একটা নাম পরপদ। এই যে দেখুন, আমি একটা পাঞ্জাবি পড়েছি, পাঞ্জাবির ভিতরে একটা সেন্ডু গেঞ্জি আছে। আচ্ছা, একজনের কমেন্ট লিখছেন, স্যার আপনি আর আনোয়ার স্যার বিদ্যাবাড়ির বাংলা ক্লাস জমে না মোস্তাক। আনোয়ার স্যার অনেক ভালো, উনি আমাদের চাইতে, আমার চাইতে অনেক ভালো পড়াই। উনি আমার চেয়ে এমনিও সিনিয়র, আমি খুব রেসপেক্ট করি স্যারকে। আচ্ছা, এখন আসুন, আমরা ওনার জুনিয়র, আমাদের সময় লাগবে আর ওনার মতো ভালো পড়াতে, আস্তে ধীরে হয়ে যাবে। আচ্ছা, এখন আসুন, আমি জানি আনোয়ার স্যারের জায়গায় আমাকে দেখে হয়তো অনেকে একটু কষ্ট পাচ্ছেন, এই স্যার কই থেকে ঢুকলো, হ্যাঁ। আচ্ছা, দয়া করে আজকে ক্লাসটা করুন, পরবর্তী স্যার থেকে আবার আনোয়ার স্যারই আসবে, কোনো সমস্যা নেই। এখন আসুন, তাহলে দেখুন, সমাসের ক্ষেত্রে সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। আমি আপনাকে সমাস মুখস্থ করাতে আসি নাই, সমাস শেখাতে আসছি। সমাস থেকে প্রশ্ন আসলে যেন আপনি উত্তর দিতে পারেন, সমাস থেকে প্রশ্ন আসলে যেন আপনি উত্তরটা দিতে পারেন। কোন কিতাব থেকে প্রশ্ন আসবে, কোন বই থেকে প্রশ্ন আসবে আমি জানি না, আমি একটা শব্দ জানি, সমাস থেকে প্রশ্ন আসবে। সমাস থেকে প্রশ্ন আসলে আপনাকে উত্তর দিতে হবে, সমাস থেকে প্রশ্ন আসলে আপনাকে উত্তর দিতে হবে, আমি এতটুকু জানি। যদি উত্তর দিতে না পারেন আপনি ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার পৃথিবীতে শুধুমাত্র আপনাকে নিতে হবে। শুধুমাত্র পৃথিবীতে একটা মাত্র আপনার ব্যর্থতার দায়ভার নিবে, সেটা হচ্ছে মানুষটা, আপনি। আপনার সফলতার জন্য অনেকেই সামনে এসে দাঁড়াবে, বাবা কংগ্রেচুলেশন, প্লে কার্ড নিয়ে দাঁড়াবে, তোমার জন্য আমি কত দোয়া করেছি, পিছনে বাঁশ দিছি, পিছনে বাঁশ দিছি। আর হচ্ছে সামনে এসে বলবে কি, বাবা তোমার জন্য আমি রাত দিন দোয়া করেছি, চোখের পানি নাকের পানি এক করে দোয়া করেছি। কিন্তু হচ্ছে যে, এখন আসুন, কিন্তু সে দোয়া করেনি। ব্যর্থতাটা দায়ী কার? একমাত্র আমার। আমার জীবনে যত ব্যর্থতা সব আমার, যত সফলতা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, চাচাত্তা ঘরের, মামাত্তা ঘরের, ফুফাত্তা ঘরের, ফুফাত্তা ভাইয়ের, ফুফাত্তা ভাইয়ের, শালা এসে বলবে আমার মামার ঘরের মামা একজন ডিসি, আমার মামার ঘরের মামা একজন ডিসি, হ্যাঁ, আমার মামাত্তা ভাইয়ের মামা একজন ডিসি। এই যে আপনি যখন ডিসি হয়ে যাবেন, আপনি যখন সফল হয়ে যাবেন, তখন এর আগে কেউ আপনাকে মনে রাখবেন না। আর এই সফলতার পথটা খুবই কণ্টকাকীর্ণ। এই পথ একজনকে পাড়ি দিতে হয় পৃথিবীতে, সেটা একজন মানুষ, কোনো সঙ্গী থাকে না এই পথে। যদি মনে করেন আমার সঙ্গী নাই, তাহলে বেঁচে গেছেন, সঙ্গী আছে বিপদে পড়ছেন। সঙ্গী হলে এই রাস্তায় চলা যায় না। হ্যাঁ, এখন আসুন, তাহলে এই সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। আর সমস্ত পদকে ভাঙলে যে অংশ পাওয়া যায় তার নাম বেশ বাক্য। বেশ বাক্যের প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটি সমাস সমান পদ। এটা একটা সমাস সমান, এটা একটা সমাস সমান, এটা একটা সমাস সমান। সচরাচর এইগুলো কিচ্ছু আসে না, আমার দরকার দুইটা তিনটা চারটা পদ মিলে একটা পদ হলে তাকে বলে সমাস। সমাস সাধারণত 6 প্রকার। প্রথমে যাবেন দ্বন্দ্ব সমাস, যে সমাসে প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে, প্রত্যেকটি সমাস সমান পদের অর্থের প্রাধান্য থাকে। মা ও বাবা, বলতে আপনি কাকে বুঝেন, মাকে নাকি দুইজনকে? এই চারজন কই, কথা বলেন না কেন? স্যার চারজন এখানে কোথায়? দুইজনকে বোঝাইতেছে, মা ও বাবা। হ্যাঁ, কথা বলেন, কথা বলতে হবে। চারজন মিউট ছিলেন, আতিক মিউট হয়েছেন, দিন ইসলাম আছেন, এরপরে কি তাসলিমা, কথা বলেন না কেন? কথা তো বলতে হবে আপনাকে। আর বাকিরা কই? এই একটু পরে 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 হাত তুলছিল, ওই ছেলেটাকে মিলন, জি স্যার, আছি আছি। তাহলে কথা বলেন না কেন? কথা বলার জন্য আমি আপনাদের, একজনে একজনে বলছে তো এই জন্য বললাম না আর কি। না সবাই আবার বলতে একসাথে হবে, বললে। আর একটু জোরে বলতে হবে, আমার ক্লাসে রেসপন্স করতে হবে। মা বাবা বলতে আপনি কাকে বোঝান, মাকে না বাবাকে নাকি দুইজনকে? দুইজনকে দুজনকে। স্যার। দুইজনকে আর বুঝাইলে দ্বন্দ্ব দুইজনকে সমাস, দুইজনকে বুঝাইলে অন্য কোনো সমাস হয় না। কর্মদ্বারায় তৎপুরুষ দ্বিগু বহুব্রী কিচ্ছু হবে না, প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকবে, তাকে বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন আসুন, দ্বন্দ্ব সমাসের মানে কি? যে সমাসে প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কয়টা পদের অর্থের প্রাধান্য থাকে? উভয় পদ। উত্তর পদ মানে পরপদের অর্থের প্রাধান্য থাকে 3টা সমাসে। পরপদের অর্থের প্রাধান্য থাকে 3টা সমাসে, দেখুন কোন 3টাতে? কর্মধারয়ে পরপদ, তৎপুরুষে পরপদ, দ্বিগুতে পরপদ। পরপদের অর্থের প্রাধান্য পাই 3টা সমাসে, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। কথা বলবো, বাইরে বৃষ্টি হয়, কিছু শুনি না। সাইদ, কোথায় বৃষ্টি হয় শীতের দিন? সাইদ কোথা থেকে বলছেন? এই শীতের মধ্যে তো বৃষ্টি হলে স্যার আমার শীতের প্রকোপ আরো বেড়ে যাওয়ার কথা। কোন অঞ্চল আপনার? কুমিল্লা তাহলে, অঞ্চল থেকে। হ্যাঁ, কমেন্টে লিখবেন, আমি বলে দেবো সবাইকে। তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, 3টা সমাসে 3টা পদের অর্থের প্রাধান্য পাই। 3টা সমাসে কি হয়? পরপদের অর্থের প্রাধান্য। বহুব্রী সমাসে পূর্বপদ পরপদ একটাকে বোঝায় না, বহুব্রী সমাসে একটাকেও বোঝায় না। অব্যয়ীভাব সমাসে পূর্বপদ, তাহলে দেখুন অব্যয়ীভাব সমাসে পূর্বপদ, আর এই 3টাতে পরপদ। তাহলে কর্মধারয় তৎপুরুষ দ্বিগু 3টা সমাসের বিপরীত সমাস অব্যয়ীভাব। অব্যয়ীভাবের বিপরীত হচ্ছে এই 3টা। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি, এগুলো পরীক্ষায় আসবে না, দরকার নেই। এখন আপনি যাবেন দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়,
যাদের কাছে বোর্ড বই আছে ওরা দেখুন দ্বন্দ্ব সমাস কয়ভাবে হয়। সারা স্যার নড়াইলে বৃষ্টি হচ্ছে, তাহলে নড়াইলে তাপমাত্রা বেড়ে যাবে, সরি কমে যাবে। তাহলে দেখুন প্রত্যেকটা সমাসে যে সমাসে দুটি পদের মধ্যে দুটি পদের অর্থের প্রাধান্য পাই তাকে বলে দ্বন্দ্ব সমাস। তাহলে এখন দেখুন মিলনার্থক শব্দ যুগে, মিলনার্থক মানে কি, মিল আছে দুইটা শব্দের মধ্যে, একটা বেসিক বা কমন মিল আছে, তাকে বলে মিলনার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। যেমন এখন যদি বলি মিল আছে এমন দুইটা শব্দ কি কি, উপরে দেখুন মশা ও মাছি, মশা মাছি, মশা দ্বারা মশাকে বুঝি, মাছি দ্বারা মাছিকে বুঝি, কিন্তু কিন্তু এটার মধ্যে একটা স্পেসিফিক মিল আছে, দুটো একই প্রজাতির। মাসি পিসি, মাসি পিসি মানে কি আছে, একজন মায়ের বোন একজন বাবার বোন, কিন্তু একটা স্পেসিফিক মিল আছে, মাসি দ্বারা মাসিকে বুঝি, পিসি দ্বারা পিসিকে বুঝি। একজন লিখছেন চা বিস্কুট, এটা উত্তর দিব, এটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন। চা বিস্কুট কমেন্টে লিখছেন, উত্তর দিব। তাহলে মূল বিষয়টাই আসুন, মাসি পিসি বলতে কাকে বুঝি, একজনকে না দুইজনকে? দুজন। দুইজন। তাহলে দ্বন্দ্ব। মাসি পিসির মধ্যে একটা কমন মিল আছে না, একজন হচ্ছে মায়ের বোন আরেকজন হচ্ছে কে, বাবার বোন। তাহলে যেহেতু কমন একটা মিল আছে তাহলে এটার নাম হবে কি, মিলনার্থক। তাহলে দেখুন চা বিস্কুট, জিন পড়ি, মা বাবা, মা বাবা কি জন্মের দিক থেকে একটা বাচ্চা লালন পালন বড় করার জন্য মা বাবা দুজনেরই সমান অধিকার থাকে, সমান অবদান থাকে, তাই এটা কি বলে হচ্ছে দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে ভাই বোন কি মিলনার্থক দ্বন্দ্ব সমস্যা হতে পারে? মা বাবা যদি মিলনার্থক হয় তাহলে কি ভাই বোন মিলনার্থক হতে পারে? জি ভাই স্যার। বোন। জি জি স্যার। স্যার। বাকিরা কমেন্ট করেন তো একটু, ভাই বোন কোন অর্থে দ্বন্দ্ব সমাস? ভাই দ্বারা ভাইকে বোঝাই, বোন দ্বারা বোনকে বোঝাই। হ্যাঁ, তাহলে এটা কোন দ্বন্দ্ব সমাস হবে, ভাই বোন? বাকিরা একটু মিলন কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সটা খুব সিরিয়াসলি খেয়াল করি। সেটা লাইভ হোক অথবা হচ্ছে আপনার ফেসবুক লাইভ হোক অথবা হচ্ছে আপনার জুম লাইভ হোক। পারুল লিখছেন মিলনার্থক, বাকি কেউ কোনো কমেন্ট করেননি। 60 জন মানুষ কেন? বাকিরা দয়া করে আমার ক্লাসে একটু রেসপন্স করতে হবে, আমি এই বিষয়ে খুব সিরিয়াস, আমরা মাস্টার মানুষ তো। বিউটি খাতুন লিখছেন না, বিপরীত, বিপরীত মিলন। কমেন্ট করেন, আমি উত্তর না পড়ে সামনে আগাবো না। হ্যাঁ, ভাই বোন মিলনার্থক হবে না, কোনো কালে হবে না। ভাইয়ের বিপরীত শব্দ হচ্ছে বোন, ভাই আর বোন কখনো মিলনার্থক হয় না। কেন মিলনার্থক হবে না? দেখুন, হ্যাঁ স্যার ক্লাস থেকে এমনি বের করে দেয় কেন? আনোয়ার সরকার, কোন স্যার ক্লাস থেকে বের করে দেয়? আনোয়ার সরকার কি বলতে যাচ্ছেন আমি আপনাকে বুঝি নাই। স্যার ক্লাস থেকে এমনি বের করে দেয় কেন, কে বের করে দেয়? কমেন্ট লিখুন, ভাই বোন কখনো মিলনার্থক হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন অবশ্যই বিপরীত। ভাই, আপনারা দুই ভাই, আপনারা দুই বোন, এক ভাই এক বোনের মধ্যে সম্পর্ক কেমন? হ্যাঁ, যারা কথা বলছেন কেমন বলুন। জি স্যার, ভাই বোনের সম্পর্ক কেমন সম্পর্ক, ভালো না খারাপ এটা বলবেন। ভালো। ভালো। ততদিন ভালো যতদিন পর্যন্ত স্বার্থের আঘাত না লাগে। যখন বোনটাকে বিয়ে দেওয়ার পর বোনটা এসে যখন বলবে ভাই আমার বাবার সম্পদটা আমাকে দিয়ে দাও, তখন দেখবেন বোনের সাথে ভাই কি ব্যবহারটা করে। শতকরা 95% ক্ষেত্রে যেটা হয়, শতকরা 95% ক্ষেত্রে যেটা হয়, তখনই ভাই বোনের ব্যাঘাত ঘটা শুরু করে। ভাই যখন একটা বিয়ে করে আনে তখন ভাইয়ের বউয়ের সাথে এই বোনের সম্পর্কটা কেমন থাকে, যদি ভালো থাকে খুব স্বর্গের মতো, যদি ভালো না থাকে তখন হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সম্পর্ক। আর পৃথিবীতে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করার জন্য এরকম একটা বোন থাকাই এনাফ, এরকম একটা শাশুড়ি থাকাই এনাফ। পৃথিবীতে বাংলাদেশে যতগুলো কলহ সৃষ্টি হয় সেটার তার অন্যতম কারণ হচ্ছে এরকম একটা বোন অথবা এরকম একটা শাশুড়ি। আমরা সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করবো, সাহিত্যের ক্লাসে। জুমে মনে হয় ওটু ওটু বের হয়ে আবার কানেক্ট হয়, যদি বের করে দেই আপনি আবার কানেক্ট হবেন। সেটা যেহেতু ওটু হচ্ছে সেটা আমাদের কিছু করার নেই। তাহলে দেখুন মা বাবা শুধু একটা মিলন, অর্থাৎ মাসি পিসি দুইটা হচ্ছে মিল আছে। চা বিস্কুট, চা এবং বিস্কুট দ্বারা, চা দ্বারা চাকে, বিস্কিট দ্বারা বিস্কিটকে বুঝি, তাই এটাকে বলে দ্বন্দ্ব সমাস। কিন্তু যখন আমরা বলবো কোন অর্থে, তাহলে মিলন অর্থক। কেন মিলন অর্থক? দুইটার মধ্যে একটা বেসিক মিল আছে, কি মিল আছে? স্যার তাহলে এবং আনোয়ার বিস্কিট। সরকার, এটা আমি জানি না এটা কেন হয়, সার্ভিস সেন্টারে ফোন দিয়ে সমাধান জানবেন। কেন? চা বিস্কুট খাওয়ার সময় আমরা একসাথে খাই, এতটুকু মিল আছে, এর বেশি কিছু মিল নাই। চা বিস্কুট খাওয়ার সময় আমরা একসাথে করে খাই, এতটুকু মিল। তাহলে স্যার জিন পরি কি হবে, জিন পরি? দুইটা একই জাতীয়, অদৃশ্য, একটাকেও দেখা যায় না, তাই এটাকে বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে যাবেন হচ্ছে বিরোধার্থক মানে শত্রুতার সম্পর্ক, সম্পর্ক বিপরীত এরকম না, উহি নকল দেখলে মারামারি শুরু করে, দা কুমড়া দেখলে একটা এটাকে কেটে ফেলে, শত্রুতার সম্পর্ক, তাই এটাকে বলে বিরোধার্থক শব্দযুগের সমাস। 3, বিপরীতার্থক। পৃথিবীর যে কোনো প্রান্তের দুটো বিপরীত শব্দ যদি আসে তাহলে সেটার নাম বিপরীতার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। যে কোনো প্রান্তের দুটো বিপরীত শব্দ যদি আসে তবে তাকে বলে দ্বন্দ্ব সমাস, যে কোনো প্রান্তের।
আরবি, বাংলা, ফার্সি, উর্দু, ইংরেজি, হিন্দি যত আছে, লাভ, ক্ষতি, ছেলে, বড়, হ্যাঁ, ছেলে, মেয়ে, ও এই টাইপের যত শব্দ আছে পৃথিবীতে, সকল শব্দগুলি হচ্ছে বিপরীত আসলেই দ্বন্দ্ব, অথবা সমার্থক শব্দ যদি আসে, সমার্থক শব্দ আসলেই সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। সমার্থক শব্দ আসলে সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। সমার্থক শব্দ আসলেও কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। সমার্থক শব্দ আসলে সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। যদি বলে কোন অর্থে, বিপরীত শব্দ আসলে তাকে বলে বিপরীতার্থক শব্দ যুগে, আর যদি সমার্থক শব্দ আসে তাহলে তাকে বলবেন হচ্ছে কি? সমার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? সমার্থক শব্দ যুগে কিরণ লিখছেন আই বাই, আপনি একটু বলেন তো আই বাই কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সাউন্ড হচ্ছে কার এখানে? সাউন্ড পড়া যাবে না, কাউন্ট করা যাবে না। এখন আসুন, লাভ, ক্ষতি। লাভ, ক্ষতি বলতে আমরা কি বুঝি? বিপরীত শব্দ। আই বাই বলতে কি বুঝি? বিপরীত। পৃথিবীর যত বিপরীত শব্দ আছে, সকল বিপরীত শব্দগুলো দ্বন্দ্ব সমাস। যদি এখন আপনাকে বলি কোন অর্থে দ্বন্দ্ব সমাস, তাহলে হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। কেন ডিস্টার্ব হচ্ছে? সাউন্ডটা কার এখানে স্যার হচ্ছে? একটু আসছে। হ্যাঁ বলুন তো, কার এখানে সাউন্ড হয়? স্যার বিপরীতার্থক শব্দ যুগে উহি নকুল এটা কিরকম? তাসলিমার এখানে সাউন্ড হচ্ছে। তাসলিমা আনমিউট হন, পরে আমি আবার মিউট করে দেবো, সমস্যা নেই। তাসলিমা, মিলন শিকদার, হ্যাঁ আপনার এখানে জি সাউন্ড স্যার। হচ্ছে। মিলন আনমিউট হন। আপাতত দিন ইসলামী কথা বলবে, বাকিরা আনমিউট হন। সাউন্ড হলে তো বাকিরা ওই যে বুঝতে পারতেছে না। তাহলে আসুন, এরপরে কি আছে? সংখ্যাবাচক। যে কোনো দুইটা সংখ্যা আসলেই তাকে বলে দ্বন্দ্ব। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করুন, মুখস্থ করতে যাবেন না। যে কোনো দুইটা সংখ্যা, ছোট বড়, কম বেশি, ভালো মন্দ, যে কোনো দুইটা শব্দ। একজনে কমেন্ট করছেন হাসিবুর রহমান, যে স্বর্গ নরক কোন অর্থে? আপনার বইয়ে ভুল দেয়া আছে, লেখা আছে বিরোধার্থক, কিন্তু স্বর্গ নরকের বিরোধী না, বিপরীত। তাই এটাকে বলে বিপরীতার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস, স্বর্গ নরক শব্দটা। এখন আসুন, যে কোনো দুইটা সংখ্যা 70, 80, 1, 2, 3, 4, 4, 6, 9, 6, 7, 17, 19, 20 যত সংখ্যাবাচক শব্দ আছে পৃথিবীতে, সকল সংখ্যাবাচক শব্দগুলো দ্বন্দ্ব সমাস। যদি বলে কোন অর্থে? সংখ্যাবাচক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। এরপরে যেমন অঙ্গবাচক, যে কোনো দুটো অঙ্গের নাম আসবে, হাত পা, নাক মুখ, বুক পিঠ, যে কোনো দুটো অঙ্গ আসলে দ্বন্দ্ব সমাস। সহচর শব্দ যুগে এটার আগে পড়তে হবে সমার্থক। সমার্থক মানে কি? একই অর্থে দুটো শব্দ যদি আসে, বোর্ডবে 6 নম্বরে আছে, সমার্থক শব্দ আসলেই দ্বন্দ্ব, বিপরীত শব্দ আসলেই দ্বন্দ্ব। আপনার এটা ভাবা দরকার নেই অব্যয়ীভাব হবে কিনা, বহুব্রীহি হবে কিনা। হ্যাঁ, এটা এটা আপনার ভাবার সময় নেই, কোনো মতেই সহজ সুযোগ নেই। দুইটার অর্থ বুঝাইছে, সমার্থক মানে দ্বন্দ্ব, সমার্থক মানে দ্বন্দ্ব। এখন প্রশ্ন করেছেন একজনকে, তাসলিমা কক্সবাজার, অহিনকুল। এখন আপনার মতো অহিনকুল কি হয়? বুঝাইছি তো, শত্রুতার সম্পর্ক, দেখলে মারামারি শুরু করে, তাই এটাকে বলে শত্রুতা, বিরোধার্থক। সমার্থক মানে কি? মোল্লা মৌলবি একই জিনিস, চিঠিপত্র একই জিনিস, হাট বাজার একই জিনিস, খাতাপত্র একই জিনিস, একই অর্থে দুটি শব্দ আসলেই তাকে বলে দ্বন্দ্ব সমাস। তখন যদি বলে সমার্থক, সমার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। 7 নম্বরে দেখুন বোর্ড বই, সহচর শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। সমার্থক না, কিন্তু সমার্থকের মতো ব্যবহার করি। কাপড় চোপড়, আমরা কাপড়ের সাথে চোপড় শব্দটিকে সবসময় ব্যবহার করি, কিন্তু কাপড়ের সমার্থক শব্দ চোপড় না। কাপড়ের সমার্থক শব্দ চোপড় না। কাপড়ের সমার্থক শব্দ চোপড় না। এখন যদি দোকানে গিয়ে বলেন, এই দাদা কয়েকটা চোপড় দেখান, কি অবস্থা? চায়ের দোকানে গিয়ে বলেন কি, মামা চা টা কিছু দেন, তার মানে কি? চায়ের কোনো অর্থ নেই। আমরা দেখুন, খানা পিনা, পিনার কোনো অর্থ নাই। হ্যাঁ, তাহলে আমরা একটার সাথে আরেকটা ব্যবহার করতে করতে আমরা কি করে নিয়েছি? প্রায় সমার্থক হিসেবে ধরে নিয়েছি। তাই এটাকে বলে হচ্ছে কি? প্রায় সহচর বা প্রায় সমার্থক অথবা সহচর শব্দ যুগে দ্বন্দ্ব সমাস শেষ। আচ্ছা, এখন আসুন এরপরে যাবেন হচ্ছে দুটি সর্বনাম যুগে, যে কোনো দুটো সর্বনাম যদি আসে, যে সে যিনি তিনি যেমন তেমন যত তত, যত সর্বনাম আছে আসলেই দ্বন্দ্ব। যদি বলে কোন অর্থে, তাহলে তার নাম হচ্ছে সর্বনাম যুগে দ্বন্দ্ব সমাস। এখন আসুন, দুটি বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস, যে কোনো দুইটা বিশেষণ আসলেই দ্বন্দ্ব সমাস, যে কোনো দুইটা বিশেষণ আসলেই দ্বন্দ্ব সমাস। যেমন ভালো মন্দ, ছোট বড়। তাহলে দেখুন, ভালো মন্দটা কি? ভালো মন্দ একটা একটা বিপরীত, বিপরীতার্থক দ্বন্দ্ব হতে পারে। আবার দেখুন, ভালো একটা অবস্থা, এক মন্দ একটা অবস্থা, বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস। পরীক্ষায় কিন্তু এটাই আসবে যে ভালো মন্দ কোন অর্থে দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক নাকি বিশেষণ যুগ। দুইটাই সঠিক। অপশনে যদি ক প্লাস খ দেওয়া থাকে, তাহলে অবশ্যই ক প্লাস খ উত্তর দিবেন, ক প্লাস খ উত্তর দিবেন। যদি ক প্লাস খ যদি দেওয়া থাকে, তাহলে এটা উত্তর দিবেন। যদি ক প্লাস খ দেওয়ার সুযোগ না থাকে, তাহলে কি দেবেন? দুটি বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস, বা যেটা প্রথম, বিশেষণ থাকলে বিশেষণ, বিপরীত থাকলে বিপরীত। এই একটা জায়গায় আপনি একটু বিপাকে পড়বেন, একটা জায়গায় বিপাকে পড়বেন। তাহলে মূল বিষয়টা কি আসলো? এখনো সাউন্ড হচ্ছে? এখন কার এখানে সাউন্ড হচ্ছে?
আবু সাইদ বারবার একই কথা বলছেন, কিন্তু আবু সাইদ আরেকজন বলছেন। আচ্ছা, দিন ইসলাম, আপনার শ্বাস প্রশ্বাসের শব্দ যেন শোনা না যায়, খুব খেয়াল করবেন। আপনারা 60 জনের পক্ষ থেকে আপনাকে রাখছি শুধু মাঝে মাঝে আমার সাথে কথা বলার জন্য। আচ্ছা, এখন আসুন, জি স্যার। সাউন্ড করা যাবে না। আপনি একটু দয়া করে মিউট আছেন, কিন্তু মিউটি মধ্যে একটু সচেতন থাকবেন। এখন আসুন, যারা যারা কমেন্টে লিখতেছেন স্যার বারবার ভুলে যাই, আপনার মন কিন্তু ভুলে যাওয়ার মধ্যে, ভুলে না যাওয়ার মধ্যে না। আপনার মন এখানে সামনে আনুন। দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। পড়ানো শেষ হলে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বলতে হবে দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়, কি কি ভাবে হয়। যদি এটা বলতে পারেন, আপনার সমাস এই জীবনের জন্য আর কোনোদিন পড়তে হবে না। যদি বলতে না পারেন, তাহলে মুখস্থ বিদ্যায় যাবেন। খাতা নেন, লিখেন, নোট করেন। খাতাটা পুরাতন হয়ে যাবে, পদ্মা নদীতে পদ্মা সেতুর উপর গিয়ে টুস করে খাতাটা ফেলে দিবেন। শেষ, আপনার পড়ালেখা হয়ে গেল। চাকরি একটা হয়ে যাবে। নদী থেকে এসে দৈত্য এসে বলবে, বাবা কি চাও, তোমার কি চাকরি দরকার, সরকারি না বেসরকারি? আপনি বলবেন হচ্ছে না না, আমার সরকারি চাকরি দরকার। ওরা একটা না 10টা এসে দিয়ে যাবে। চাকরি করতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এই হাসিবুর রহমান, ছোট বড় বিপরীত হবে কি স্যার? হাসিবুর রহমান দাদা, আমি আপনাকেই প্রশ্ন করছি, ছোট বড় কোন কোন অর্থে দ্বন্দ্ব সমাস হতে পারে? ছোট বড়, ছোট বড় কি বিপরীত কি না? এখানে যদি বলছি ভালো মন্দ যদি বিপরীত হয়, আবার দুইটা বিশেষণ হয়, ছোট বড় তো ঘটনা সেম। ছোট বড় দুইটা বিশেষণ যোগেও হয়, আবার দুইটা বিপরীতেও তো হয়। বিপরীত কেন হবে না? ছোটের বিপরীতে বড়। আমি বলবো না যে বিশেষণ, আমি বলবো বিপরীত। আপনি বলবেন বিশেষণ। হাজার হাজার শব্দ আছে, এরকম হাজার হাজার শব্দ আছে। আমি তো আপনাকে আজকে একদিনে বিপরীতার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস 100 শব্দ পড়াবো না। আমি একটা বা দুইটা দেখিয়ে বুঝিয়ে দেব। যখন ভাত হাঁড়িতে হয়ে যায় কি হয়ে যায়নি, এটা দেখার জন্য কি সব ভাত টিপে টিপে বের করতে হয়? এই কথা বলেন, কারা কারা আছেন স্যার রান্না করতে গেলে একটা ভাতও আমি সারি না, সবগুলো টিপে টিপে যাও ভাত বানাই, হ্যাঁ আলু ভর্তা বানাই? হ্যাঁ বলুন, কারা কারা আছেন? রান্না করতে গেলে রান্নার অভ্যাস যদি থাকে, তাহলে বুঝবেন ওই একটা বা দুইটা ভাতের মধ্যে টিপ দিলেই, চাপ দিলেই বুঝে যায় যে আপনার ভাত সিদ্ধ হয়েছে কিনা। এখন আপনাকে তো আমি সব শব্দের উদাহরণ ক্লাসে বলে দিতে পারবো না। যদি এটা চান, তাহলে আপনারা একটা কাজ করেন, আমার বাসায় চলে আসেন, যখন ফ্রি টাইম থাকি তখন সব শব্দের উদাহরণ দিব। আপনি আমার বাসায় চলে আসেন, আপনার দাওয়াত শেষ। এখন আসুন, তাহলে কি হলো, দুটি বিশেষণ আসলেই তাকে বলে দ্বন্দ্ব সমাস। এরপরে যাবেন কি, দুটি ক্রিয়া বিশেষণ ক্রিয়া যুগে। ক্রিয়া মানে কাজ করা বোঝাবে। দেখুন, আসা একটা কাজ, যাওয়া একটা কাজ, তার মানে ক্রিয়াবাচক বিশেষ্য। কিন্তু দেখুন, আসার বিপরীতে কি যাওয়া? আসার বিপরীতে কি যাওয়া? হ্যাঁ, আচ্ছা, একজনের কমেন্ট লিখছেন, স্যার মনটা খুব খারাপ ছিল, আপনার কথা শুনে ভালো হয়ে গেছে, চলেন আমার যেদিন তাড়াতাড়ি আসেন, আপনি রেডি হন, আমার ক্লাস শেষ 11টা 30-40-এর দিকে শেষ হবে, আপনি রেডি হয়ে চলে আসেন, তাহলে আপনাকে সকালবেলায় সব পড়াই দেবো, যান। এখন আসুন, তাহলে দেখুন, বলা কওয়া, বলা একটা কাজ, কওয়া একটা কাজ, ক্রিয়াবাচক দ্বন্দ্ব, আবার দুটো সমার্থক শব্দ হয়। তাহলে সমার্থক শব্দ যুগেও দ্বন্দ্ব সমাস হতে পারে, ক্রিয়াবাচক অর্থেও দ্বন্দ্ব সমাস হতে পারে। যেটা আপনার অপশনে প্রথমে থাকবে সেইটা উত্তর দিবেন। এই ছিল দ্বন্দ্ব সমাস। এখন যাবেন, দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকার আছে। বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। তাহলে সেগুলো পরীক্ষায় আসে না। তাহলে আসুন, হ্যাঁ কিরণ, আপনাকে ভাবতে হবে, আমি তো সব পড়াবো না। আপনি প্রশ্ন করছেন চলাফেরা কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হ্যাঁ, চলাফেরা, চলাফেরা কোন অর্থে দ্বন্দ্ব সমাস? চলাফেরা দুইটা কাজ করা বোঝাই, তাহলে এটার নাম ক্রিয়াবাচক দ্বন্দ্ব। এটা আপনাকে বুঝতে হবে। বুট পরিষ্কার দেখা যায় না, আপনার নেটওয়ার্কের প্রবলেম। যদি সবাই দেখতে না পায়, তাহলে আমার এখানে প্রবলেম। এখন আসুন, অলুক সমাস। অলুক মানে কি, যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, তাকে বলে অলুক সমাস। অলুক 3টা সমাস আছে, দেখুন। অলুক সমাস 3 প্রকার। অলুক দ্বন্দ্বের মধ্যে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। আমরা কি করে বুঝবো যে এটা অলুক দ্বন্দ্ব? এখানে 2টা বিভক্তি থাকবে, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি। এখানে কয়টি বিভক্তি থাকবে? 1টি বিভক্তি থাকবে। অলুক দ্বন্দ্বে তৎপুরুষে একটা, অলুক বহুব্রীহিতে একটা। তাহলে আমি কি করে বুঝবো যে এটা কোনটা কোন অলুক? তৎপুরুষে থাকবে র বা এর। তৎপুরুষে একটা বিভক্তি থাকবে, কোনটা থাকবে? র বা এর। আর বহুব্রীহিতে কি থাকবে? একটা বিভক্তি, কোনটা থাকবে? এ অথবা অন্তঃস্ন অ। তার মানে অলুক মানে যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, তাকে বলে হচ্ছে অলুক। যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, তাকে বলে অলুক। যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, তাকে বলে অলুক। যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, তাকে কি বলে? অলুক সমাস বলে। দিন ইসলাম, আপনাকে মিউট করে দিলাম, হ্যাঁ। আপনাকে পরবর্তীতে যখন কথা জিজ্ঞাসা করি, তখন আপনাকে আবার আনমিউট করবো। ওকে, আশা করি এখন আর সাউন্ড পাবেন না। তাহলে মূল বিষয়টাই আসুন, যে যদি কোনো একটা অলুক মানে কি, যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, তাকে বলে অলুক। 3টা সমাসে অলুক হতে পারে, দ্বন্দ্বতেও হতে পারে, তৎপুরুষেও হতে পারে, বহুব্রীহিতেও হতে পারে। আপনার হাতিয়ার 2টা শব্দ,
কয়টা বিভক্তি আছে? একটা না দুইটা? একটা থাকলে তৎপুরুষ বা বহুব্রীহি। আর তখন দেখতে হবে কোনটা আছে। একটা আছে কিন্তু কি আছে? তৎপুরুষ থাকলে কি হবে? র বা এর। বহুব্রীহি থাকলে কি হবে? এ অথবা অন্তঃস্ন অ। আমি যে বললাম সোনার তরী, মূল শব্দটা সোনা আর তরী, অতিরিক্ত কি আছে? র। মূল শব্দটা রাজা আর রাজা, অতিরিক্ত কি আছে? অন্তঃস্ন অ, দুইবার আছে। যে কোনো একটা বিভক্তি দুইবার থাকলে তার নাম কি? অলিক দ্বন্দ্ব। দুইবার থাকলে তাহলে তার নাম কি? অলিক দ্বন্দ্ব। জি হাবিব, ঠিক ঠিক বলছেন। এখন আসুন দুধে ভাতে, এখানে মূল শব্দ হচ্ছে দুধ আর ভাত, তাহলে অতিরিক্ত কি আছে? এ আছে। কয়টা এ আছে? দুইটা। তাহলে দুইটা বিভক্তি থাকলে কি? অলিক দ্বন্দ্ব। কি আছে বাবা দরকার নেই। কানে খাটো, মূল শব্দ কান আর খাটো, অতিরিক্ত কি আছে? এ। অতিরিক্ত কি আছে? এ। কয়টা বিভক্তি? একটা। একটা বিভক্তি থাকলে আপনাকে ভাবতে হবে এটা কোন অলিক, এটা কি অলিক দ্বন্দ্ব নাকি অলিক তৎপুরুষ। একটা বিভক্তি থাকলে তখন দেখবেন র বা এ থাকলে তৎপুরুষ, এ অথবা অন্তঃস্ন অ থাকলে বহুব্রীহি। আর যে কোনো দুইটা থাকলে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে কোনো দুইটা বিভক্তি থাকলে তাকে বলে অলিক দ্বন্দ্ব সমাস। যে কোনো দুইটা বিভক্তি। এই একটু খাবার পানি দিয়ে দেওয়া আছে কি এখানে? ওখানে আছে, ওখানে আছে, ওই বোতলটা একটু দিয়ে দাও। আচ্ছা এখন আসুন এই পর্যন্ত একটু বুঝাবেন তিনটা লাইন। কে বুঝাবেন? দিন ইসলাম, আপনাকে এখন মিউট করলাম, এখন পারলে সাউন্ড করুন। আপনার গলার সাউন্ড কত আছে? হ্যাঁ, আপনার নামে অনেক কমপ্লেন দেখছি, এখন আর কোনো কমপ্লেন নাই। দিন ইসলাম আমাকে তিনটা অলোক বোঝাবেন, অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি। খালি সংজ্ঞাটা বলুন। দিন ইসলাম, আপনি আনমিউট অপশনে চাপ দিতে হবে। দিন ইসলাম, দিন ইসলাম আপনি একটু আনমিউট অপশনে চাপ দিন, থ্যাংক ইউ। জি স্যার। বলুন কখন কোন অলোক হবে? উল্লুক দন্ত, উল্লুক তৎপুরুষ, উল্লুক দন্ত, উল্লুক তৎপুরুষ আর বহুব্রীহি। হ্যাঁ, বহুব্রীহি এ ওতে থাকে বহুব্রীহি। আর র এ থাকলে এই তৎপুরুষ, আর দুইটাই যদি এ থাকে তাহলে এটা লিগা উল্লুক দন্ত। দুইটাই যদি এ থাকে তাহলে স্যার এটা উল্লুক দন্ত, যেমন দুইটা এ থাকবে এরকম দুধে লেখা আছে ভাতে। নাকি যে কোনো দুইটা থাকবে এটা লেখা আছে? যে কোনো দুইটা থাকলে স্যার। না, তাসলিমা বলুন। অলোক দুইটা এ সমাস থাকতে হলে হবে নাকি যে কোনো দুইটা বিভক্তি থাকতে হবে? আমি তো এ দুইটা কোথাও লিখি নাই। দুটা বিভক্তি থাকতে হবে। জি বলুন। এখানে দুইটা শব্দে দুইটা বিভক্তি থাকতে হবে, যেমন দুধে, দুধে বাতি, হ্যাঁ, দুধে বাতে এ আছে, বাতেও এ আছে। তারপরে সোনার তরী, র। হ্যাঁ, এরপর তারপর আছে কানে, খাটো। কানে কাটু, হুম। এখানে কানে হলো এ, এ আছে। আর রাজাই, রাজাই এখানে অন্দস্থ হয়, দুই ইয়াতেই আছে। ওকে, থ্যাংক ইউ। বাকি সবাই বুঝতে পারছেন? দুইটা বিভক্তি থাকলেই দ্বন্দ্ব, আর কোনো কিছু হবে না। একটা থাকলে তখন আপনাকে ভাবতে হবে কি আছে। র বা এর আছে তাহলে তৎপুরুষ, এ অথবা অন্তঃস্ন আছে তাহলে বহুব্রীহি। হ্যাঁ তাসলিমা বলুন, দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়। কি কি 11 ভাব? কয়টা বলতে পারেন না দেখি, যে কয়টা পারেন সে কয়টা বলেন। মিলনাত্মক, বিপরীতাত্মক, বিরোধাত্মক, দুটি ক্রিয়াপদ যুগে, দুটি বিশেষণ যুগে, দুটি বিশেষণ ক্রিয়ার যুগে। তারপর হচ্ছে আপনার বাকিটা দিন ইসলাম বলেন, ও যেটা বলছে আর বাইরে কিছু বলবেন। বৃষ্টি খাতুন, বই আছে আপনার কাছে? আপনি বই উল্টাচ্ছেন মনে হচ্ছে, আপনি বই দেখেই বলুন। বৃষ্টি খাতুন। অঙ্গবাচক, হ্যাঁ, তারপর এই হচ্ছে 11টা ওয়ার্ড বোর্ড বই দেখে পড়বেন। বৃষ্টি খাতুন, আপনি আপনি আপনার হাতে বই আছে, আপনি বইটা দেখে দেখে আমাকে একটু 11টা বলেন। দুটি মিলনার্থক শব্দ যুগে, বিরোধার্থক শব্দ যুগে, বিপরীতার্থক শব্দ যুগে, অঙ্গবাচক শব্দ যুগে, সংখ্যাবাচক শব্দ যুগে, দুটি ক্রিয়া, দুটি বিশেষণ, দুটি ক্রিয়া বিশেষণ, দুটি সর্বনাম, কি কি আছে এটা বলুন। বৃষ্টি। মিলনার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, বিপরীতার্থক শব্দযোগে, অঙ্গবাচক শব্দযোগে, সংখ্যাবাচক শব্দযোগে, সমার্থক শব্দযোগে, প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে, দুটি সর্বনাম যোগে, দুটি ক্রিয়া যোগে, দুটি ক্রিয়া বিশেষণ যোগে, দুটি বিশেষণ যোগে। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের পরবর্তী ক্লাস কবে? আজকের পরে বাংলা ক্লাস কখন রুটিনে? আর স্যার আজকের পরে মনে হয় আর বাংলা ক্লাস এই মাসে নাই। ওকে, ঠিক আছে। তাহলে আসুন আজকে আমরা এটা একটু ক্লিয়ার করব। এই 11টা ভাব আপনি 2বার 3বার পড়বেন, যেন আগামী ক্লাসে আমি আসি বা আনোয়ার স্যার আসুক, আনোয়ার স্যারকে আমি বলে দিব এক নিঃশ্বাসে বলতে হবে। জি দম স্যার। সারবেন মাঝখানে হবে না, দম সারবেন হবে না। দম আচ্ছা স্যার, সারছেন তার মানে আপনার পারবো ফেল। ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন আমি একটু দম সারবো, 2 দমে বলবো, হবে না। হবে না মানে হবেই না, চাকরি আপনার জন্য না, কোনো মতেই হবে না। পড়বেন তো পড়বেন না, ধরবেন তো ধরবেন না, এই জন্য চাকরি না। পড়লে একদম কোমরে গামছা বেঁধে নামেন,
না পড়লে টাটা, বাই বাই, এই রাস্তা ছাড়েন। হ্যাঁ, পথও ছাড়বেন না, হ্যাঁ রাস্তাও দিবেন না, তাহলে তো হবে না। এই পড়েন পড়েন না, পড়েন পড়েন না, ভুলে যান ভুলে যান ভুলে যান, এটা হবে না, এইটা হবে না। এখন আসুন, মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক, সমার্থক, প্রায় সমার্থক, দুটি ক্রিয়া, দুটি বিশেষণ, দুটি সর্বনাম, দুটি ক্রিয়া বিশেষণ। অলুক তিনটা সমাসে আছে, দুইটা বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব, একটা থাকলে তৎপুরুষ বা বহুব্রীহি। একটা আছে তখন কি আছে দেখবেন, র বা এর, তাহলে তৎপুরুষ, এ বা অন্তঃস্ন অ, তাহলে বহুব্রীহি। শেষ, অলুক এবং দ্বন্দ্ব সমাস। এখন যেমন তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সমাস হয়, স্ক্রিনে তাকান, যেখানে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থে প্রাধান্য পাই। এই শব্দ আপনি ক্লাস 5-এ পড়েছেন, এই সংজ্ঞা আমরা ক্লাস 5 থেকে পড়েছি, 5-এ সেম সংজ্ঞা। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে যে পরপদের সমাস হয় তাকে বলে কর্মধারয় সমাস। এখন বকলম কিচ্ছু বুঝি না, সংজ্ঞা মুখস্থ করে বৃত্তিটিতে পায়ে চলে আসছি, শেষ। বৃত্তি পরীক্ষা যারা দিচ্ছেন 5-এ, দেখুন মনে করে দেখুন আপনি এটা পড়েছেন কেন, আপনাকে পড়তে হয়েছে। অনেকে দেখুন এসএসসি কেউ কিন্তু ফেল নেই, না ইন্টারনে কিন্তু এই বোর্ড বইটা ছিল আপনার, 2টা বছর পড়েছেন আপনি। আপনি কিন্তু এসএসসি ফেল করে এখানে আজকের ক্লাসে বসেন নাই, সে যে যে ক্লাসেই পড়েন 9-10 তো পাস করেছেন। কেমনি পাস করলেন? আমরা ফাঁকি দিয়েছি। ফাঁকি মানে কি? কারে ফাঁকি দিছেন? নিজেকে দিছেন। এখন নিজেকে আর একটু সময় দিন, শুধু নিজেকে সময় দিন, শুধু নিজেকে সময় দিন। আগে মুখস্থ করেছি, বুঝি নাই, আজকে আমি বুঝাতে আসছি। আমি মুখস্থ বিদ্যা বিশ্বাস করি না, আমি করি না মানে টাকলা মোড়াদের মতো মানলাম না মানে মানলামই না, মানে হচ্ছে আমি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী না। মুখস্থ করবেন কোনটা? সমার্থক। কত পারেন করুন। বিদ্যুৎ, তড়িৎ, চপল, চপলা, চঞ্চলা, অশনি, খনিপ্রভা, অচির প্রভা, দামিনী, সৌদামিনী, বিজলি, বিদ্যুৎ, সম্পা, পড়ুন। আকাশ, 20টা মুখস্থ করে ফেলেন। বিদ্যুৎ, বাতাস, 15টা মুখস্থ করেন, 10টা মুখস্থ করেন, তাতে কিচ্ছু আসে না। কিন্তু সমাস সন্ধি কারক বিভক্তি এসে বলবেন মুখস্থ করেছি, নিজের পায়ে নিজে কোরাল দিয়েছেন, এটা করা যাবে না, এটা বোঝার চেষ্টা করুন। তাহলে এই সংজ্ঞাবাদ কর্মধারয় সমাস মানে কি? 2টা পদের মধ্যে তো দুইটাই হয়তো বিশেষণ অথবা বিশেষ্য, অথবা একটা বিশেষণ একটা বিশেষ্য বোঝাবে, তাকে বলে কর্মধারয়। মূল সংজ্ঞায় আমি পরে আসবো। কর্মধারয় সমাস প্রধানত 4 প্রকার: উপমান, উপমিত, রূপক এবং মধ্যপদলিপি। তাহলে মধ্যপদলিপি কর্মধারয় সমাস কাকে বলে আমরা এটা একটু দেখি। মধ্যপদলিপি কর্মধারয় সমাস কাকে বলে? মধ্যপদলিপি মানে যে সমাসের বেশ বাক্যের সমস্ত পদের, যে কর্মধারয় সমাস বেশ বাক্যের মধ্যপদ সমস্ত পদে এসে সম্পূর্ণরূপে লোপ পায়। আমার প্রশ্ন হলো, অনেক সমাসের মাঝখানে তো মধ্যপদ লোপ পাই, তাহলে এটাই সব সমাসই কি মধ্যপদলিপি? না। মধ্যপদলিপি হওয়ার জন্য 3টি শর্ত প্রয়োজন, এই 3টা শর্ত খেয়াল করুন। 1, বেশ বাক্যে 3টি পদ হবে। কয়টি পদ হবে? 3টি পদ হবে। 2, মাঝের পদ লোপ পাবে। 2 নম্বরে কি আছে? মাঝের পদ লোপ পাবে, মাঝের পদ লোপ পাবে। 3, পরপদের অর্থের প্রাধান্য পাবে। পরপদ, পরপদের অর্থের প্রাধান্য পাবে। একজনে বলেন তো 3টা শর্ত বলেছি, কি শর্ত? দিন, তাসলিমা, কোয়েরা, জি স্যার। 3টা পদ শর্ত বলছি, বলুন। মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থ। অর্থের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে 3টি পদ হবে, আবার বলুন। মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থ, আর বেশ বাক্যের মাঝের পদ লোপ পাবে আর কি। ব্যাস বাক্যে 3টি পদ হবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। 3টা শর্ত বলছি, বোঝার চেষ্টা করুন। ব্যাস বাক্যে 3টি পদ হবে, মাঝের পদ লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে। তাহলে দেখুন, স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে শোধ 3টা পদ আছে। সিংহ, চিহ্নিত, আসন 3টা পদ আছে। মাঝখানের মূল শব্দ 2টা ব্যাস বাক্যের মধ্যে আছে, মাঝের পদ লোপ পেয়েছে, নাই। পরপদ, সিংহাসন বলতে আমরা বাস্তবে কাকে বুঝি? সিংহকে না আসনকে? আসনকে বুঝি। স্মৃতিশোধ বলতে আমরা কাকে বুঝি? স্মৃতিকে না সৌধকে? কথা বলার শ্রোত। জন্য আপনাদেরকে মিউট রেখেছি, আমার সাথে কথা তো বলতে হবে। অবশ্যই সৌধকে বুঝি। তাহলে স্মৃতিশোধ বলতে আমরা কাকে বুঝি? সৌধকে বুঝি। স্মৃতিশোধ বলতে আমরা সৌধকে বুঝি। আচ্ছা, সিংহাসন বলতে কাকে বুঝি? সিংহ চিহ্নিত আসন, আসনকে। আচ্ছা, এই আসনে কে বসে? নেতা, কে বসে? নেতা বসে স্যার, রাজা, হ্যাঁ, রাজা, আচ্ছা, কে বলছেন? রাজা বসে কে কথা বলছেন? কে? তাসলিমা, স্যার, বৃষ্টি হ্যাঁ, খাতুন, কে কে কথা বলছেন আগে এটা বলুন, কে কে কথা বলছেন? রাজা বসে। হ্যাঁ, বাকিরা কমেন্ট করুন, সিংহাসনে কে বসে? স্যার সিংহাসনে যে কেউ বসতে পারে। হাই, প্রধানমন্ত্রী বসে, কমেন্টে লিখছেন প্রধানমন্ত্রী বসে। হ্যাঁ, বাকিরা কমেন্ট করুন। বাকিরা চুপচাপ বসে বসে গিলবেন, হবে না। মুখস্থ বিদ্যা খাতা কলম নিয়ে লিখতেছেন, হবে না। আপনার তো লিখানোর জন্য আমি আসিনি। হ্যাঁ, বাকিরা কমেন্ট করুন। 2 জনে কমেন্ট করছেন কেন?
আগে রাজারা, এখন লেখছেন প্রীতি সিংহ বসে। ও বাবা প্রীতি, ও প্রীতি, একটা সিংহের জন্য চেয়ার কয় হাত লম্বা করেন? এটা কি 1 হাত লম্বা, না 1.5 হাত লম্বা, না 5 হাত লম্বা? সিংহ তো লম্বা করে বসে। প্রীতি, কি খবর আপনার? তো তাহলে আসন বানাতে হবে 6 হাত লম্বা, যখন সিংহে এসে এখানে এমনি করে বসতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি না, প্রত্যেক ওই আসনকে সিংহাসন বলে যেই আসনের পিছনে সিংহের ছবি খোদাই করা। আপনি এখন যেই আসনে বসে পড়তেছেন, এই আসনের পিছনে সিংহের একটা চিহ্ন লাগাই দিবেন, সিংহের একটা ছবি লাগাই দিবেন, এটার নামই সিংহাসন। আপনি রাজা হইলেন কখন, রানী হইলেন কখন, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হইলেন কখন? সিংহের চিহ্ন। এখন যদি আপনি বাজার থেকে একটা সিংহ মার্কা চেয়ার কিনে আসেন আরএফএল কোম্পানির মধ্যে, হ্যাঁ, বা অমুক তমুক কোম্পানির মধ্যে, তাহলে তাকেই বলে সিংহাসন। যেখানে সিংহের চিহ্ন আছে ওই সিংহের চিহ্নযুক্ত আসনকে বলে সিংহাসন। এই যে মুখস্থ বিদ্যা, খালি মুখস্থ, খালি দম দাম মেরে দাও। রাজা বসে, হ্যাঁ, একজনের হচ্ছে সিংহ বসে, সিংহ চেয়ারে বসে। জীবনে প্রথম শুনতেছি আপনাদের কাছে। হ্যাঁ আসুন, তাহলে দেখুন স্মৃতিশোধ বলতে আমরা কাকে বুঝি? স্মৃতিটাকে মনেই থাকে না। হ্যাঁ এই বলুন তো দিন, স্মৃতিশোধে কয়টা স্মৃতি আছে? স্যার স্মৃতিসৌধে 7টা ফলক আছে। স্মৃতির কথা বলছেন, স্মৃতিশোধে কয়টা স্মৃতি আছে? তাসলিমা, চাকরি হওয়া লাগবো না, রাজাকার বানায় ছাড়বো, এই প্রশ্নের উত্তর যদি বলতে না পারেন। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 63 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ। এখন আপনাকে জিজ্ঞেস করলে আপনি অনেক কিছুই বলতে পারবেন না। এখন যদি প্রশ্ন করি 69 গণঅভ্যুত্থানের প্রথম শহীদের নাম কি, কে কখন শহীদ হয়েছিল, কোথায় শহীদ হয়েছিল, কিভাবে শহীদ হলো? হ্যাঁ, হ্যাঁ, এটা আবার কেমন প্রশ্ন? আমি কি জীবনে শুনেছি? শুনি নাই। এখন যদি বলি 69 গণঅভ্যুত্থানের তৃতীয় শহীদের নাম কি, না না না, সম্ভব না, আমার বাপের জন্মেও দেখিনি। আমি তো আমার জন্য তো দেখি নাই, আমার বাপের জন্য দেখি নাই। আপনার উত্তরগুলো অনেকটা এরকম আসবে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, ওই কি আছে 62 শিক্ষা আন্দোলনের 2টা শহীদের নাম বলুন, কমেন্টে বলুন। 62 যে হামিদুর রহমান শিক্ষা কমিশন ছিল, এই কমিশনের বিপরীতে 2টা ছেলে মারা যায়, তাহলে তার নাম কি? হ্যাঁ এই উল্টাপাল্টা কমেন্ট করবেন কেন? বলুন। কি গো, জানেন না কেন? হ্যাঁ, সবাই তো রাজাকার বানায় ছাড়বে, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে যাবেন, কিচ্ছু লাভ নাই, তাও আপনি রাজাকার। আর যদি বলতে পারেন রাজাকারের নাতিন হলেও আপনি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার নাতিন, শেষ। ভাইবা বোর্ডে আমার 41তম বিসিএস এর ভাইভাই 18 মিনিট প্রশ্ন করেছে স্মৃতিশোধ থেকে। 18 মিনিট, 1-2 মিনিট না, একেবারে ঝাঁঝালো প্রশ্ন। সেই 1947 সালে 2 সেপ্টেম্বর তমদ্দুন মজলিস থেকে প্রতিষ্ঠা করে 15 সেপ্টেম্বর এই পুস্তিকা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা না উর্দু? বাংলায় এত এত স্বরবর্ণ ছিল, লি দীর্ঘ লি, রস্ব রি, দীর্ঘ রি, অং অ, এগুলো কোথায় গেলো, কেমনে গেলো, কিভাবে গেলো? সেই বর্ণগুলো থেকে বাংলা ভাষা কি করে আসলো? তারা বাংলা ভাষা প্রস্তাবের একটা কমিটি দিয়েছিল, মাওলানা আকরাম খাঁ কেন থাপ্পড় মারা টেবিল ভেঙে দিয়েছিল? পরবর্তীতে কেন বাংলা একাডেমি গঠন করা হয়? আজকের বিসিএস একটা প্রশ্ন আসছে, প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লিখুন। এই প্রমিত বানান বলতে আমরা কি বুঝি, কোন কোন শব্দকে আমরা প্রমিত করি, কেন আমরা প্রমিত করব, প্রমিত না করলে আমাদের কি কি সমস্যা? 62 শিক্ষা আন্দোলন, আর্মিতে 54 মিনিট ভাইবা দিয়েছিলাম, কে? মাহফুজুর রহমান। এই তো, ভাইবা গুলো মারাত্মক, তখনকার সময়ে বোঝা যায় না যে 10 মিনিট 15 মিনিট। আচ্ছা, আহ একজনের প্রশ্ন করছে, স্যার মুকুল স্যার বিদ্যাবাড়িতে কি পেয়েছে, কোথায় পাইছে? প্রতিটা স্যার অসাধারণ, তাই নাকি? সুমনা খানম, আমি তো ভাবছি আপনি উল্টা পাল্টা কমেন্ট করবেন, এখন তো দেখি ও বাবা, এটা তো পজিটিভ। আমি তো ভাবছি নিশ্চিত আপনি আমাদের বকাবকি শুরু করেছেন, যে নিশ্চিত এই স্যার কই থেকে আসতে আর এত কথা বলে কেন। ওনার কমেন্ট হচ্ছে মুকুল স্যার বিদ্যাবাড়ির স্যারদের কোথায় পেয়েছে, প্রতিটা স্যার অসাধারণ, তাই নাকি? আচ্ছা এখন আসুন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা আমার ভাইবাটা একটু শেয়ার করি, এই জন্য যে আপনি আপনার ভাই ভাই একই জাতীয় প্রশ্ন করে, কোনটা বিসিএস আর কোনটা পাবলিক সার্ভিস কমিশনের ওই যে নাইট গার্ড, এটা তারা দেখে না। আর মুক্তিযুদ্ধ অর্থাৎ হচ্ছে আপনার জাতীয়তাবাদের বিষয়গুলোতে কোনো ছাড় দেয় না। তাহলে মূল বিষয়টা দেখুন, এখানে মূল বিষয়টা এখানে কি দাঁড়ায়? 62 শিক্ষা আন্দোলনে 2টা ছেলে মারা যায়, মুস্তফা এবং ওয়াজিউল্লাহ। এই 2টা ছেলে মারা গেলে তখন পাকিস্তান সরকার চেয়েছিল, বলেছিল শিক্ষা এমন কোনো পণ্য নেই যে আমরা তোমাকে ফ্রিতে প্রদান করব, তোমরা এই শিক্ষা খাতের যত খরচ হবে এই সকল খরচে 70% ছেলেরা বহন করবে, অর্থাৎ ছাত্ররা বহন করবে। এমনিই ছেলে মেয়ে পড়ালেখা করে না, আরো দিচ্ছে 70% খরচ দিয়া। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা ছেলে, অনেক ছেলেরা আন্দোলন করে, 2টা ছেলে মারা যায়। এই 2টা ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করে। তখন এই আন্দোলনটা তিনি বাদ দিয়েছিলেন, হামিদুর রহমান শিক্ষা কমিশন। অর্থাৎ আজকের বাজেটে 2000, বিশেষ করে বর্তমান সরকারের প্রায় ম্যাক্সিমাম বাজেটগুলো আপনি দেখবেন শিক্ষা খাতে মোটামুটি ভালোই বরাদ্দ দিচ্ছে। হয়তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4টা খাতের মধ্যে একটা রাখছে শিক্ষা খাত,
যদিও আমরা দেখছি আমাদের খাতগুলো প্রপারলি ইউজ হচ্ছে না, টাকাগুলো নষ্ট হচ্ছে, কিন্তু সরকার দিচ্ছে। এখন আসুন, আমি এটার কথা বলছি না। 62 69 গণঅভ্যুত্থান, শহীদ, প্রত্যেকটা শহীদ কোন জায়গায় শহীদ হয়েছে? আমার বিসিএস ভাইবার প্রশ্ন ছিল, কোন জায়গায় কত মিনিটে শহীদ হয়েছে? ওই সময় দিনের বেলা কয়টা বাজে? কেমন বুঝেন? একা একা পাইয়া 3 জন স্যারে বাঁশ কারে বলে, কত প্রকার কি কি, ওই যে পিটানো বাঁশ আছে না, পিটানো বাঁশ পিটানো তো বুঝেন। তখন বুঝবেন যে পিটানো পিটানো বাঁশ কাকে বলে। এই ভাইবাটা হচ্ছে এমন যে ওই যে কবরের মতো অবস্থা, কবরে একা রাইখে আসলে বাকিরা মিলে 3 জন ফেরেশতা মিলে এসে পিটাবে। হ্যাঁ, এই তোমার এই রবকে, তোমার দিন কি? তখন না পাইলে যেরকম একা একা শাস্তি দিবে, ভাইবা বুটটা হচ্ছে এরকম, তারা 3 জনে প্রশ্ন করে উত্তর আপনি একা একা দিবেন। তখন আমার প্রশ্ন একদিক দিয়া, মানে করোনার সময় তো মাস্ক পরা, এই যে আমার চোখে চশমা, এটা পাওয়ার আছে, মাস্ক পরলে যারা চশমা পড়েন এরা বুঝবেন, এছাড়া এই যন্ত্রণা কেউ বুঝবে না। বিসিএস একজন লিখছেন, স্যার ওই বিসিএস ভাইবার ফলাফল নন ক্যাডার, ক্যাডার না। এখন আসুন, ওই ফলাফলটা ছিল নন ক্যাডার। এখন আসুন, তখন আমার মাস্কে 2টা ডাবল মাস্ক পড়তে হয়েছে, ঘেমে গেছে। মাস্ক যারা চশমা পড়ে এরা বুঝবেন, দম ছাড়তে গেলে শ্বাস প্রশ্বাসে গ্লাস ঘেমে যায়। তখন খুব একটা বিপাকে পড়ে গেছে, কে স্যার কোন স্যার প্রশ্ন করে, আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা, এখন আসুন, কারণ করোনা ছিল তো, প্রথম মারাত্মক ঝামেলা ছিল। তখন আমাকে প্রশ্ন করলো, 69 গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আসাদ কোন জায়গায় মারা যায়? আসাদ মারা যাওয়ার পর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্যারে, উনি স্যার সম্বোধন করেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্যারে একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা কিরকম ছিল? 1969 সালে যখন গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য যখন ছাত্ররা আন্দোলন করে, তখন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটাই আছে, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যেটা ল ফ্যাকাল্টি, অর্থাৎ অ্যানেক্স বিল্ডিং এর সামনে আসাদ ছেলেটা মারা যায়। আসাদ ছেলেটা মারা গেলে সাথে সাথে পুলিশ কি করে, একটা সাদা কাপড় দিয়ে লাশটাকে ঢেকে ফেলে। যখন লাশটাকে ঢেকে ফেলে, এই লাশটাকে পুলিশ নিয়ে যেতে চায়, মানে বুঝতে দিতে চায় না যে হচ্ছে আসাদ মারা গিয়েছে। ঠিক ওই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ বেশ কয়েকজন নেতা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার সহ বেশ কয়েকজন, অর্থাৎ বাংলা ভাষার ওই সময়ের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত কয়েকজন ব্যক্তিবর্গ মিলে আসলেন। একটা একটা মানুষ আসলেন, এসে কি করলেন, লাশটাকে সামনে রেখে, লাশ ওঠাই নাই তখনও, লাশটাকে মাটির মধ্যে রেখেই তারা ভাষণ দিচ্ছিলেন। এই মুহূর্তে পাকিস্তান সরকার 144 ধারা জারি করলো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এসে বললো যে স্যার আপনি চলে যান, 144 ধারা জারি করা হয়েছে, আপনারা যে কোনো মূল্যে এখান থেকে বের হবেন। এখন আসুন, যে কোনো মূল্যে বের হবেন, কিন্তু তারা কি করলো, যে কোনো মূল্যে বের কেমনে হবো? এই মুহূর্তে হাজার হাজার মানুষ প্রত্যেকে বিক্ষোভে ফেটে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আন্দোলন তো আপনারা দেখেন নাই। আমরা শেষমেশ একটা আন্দোলন দেখেছিলাম হলে থাকার সময়, সেটার নাম হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল যে আন্দোলনটা, এটা অনেকটাই গণ অভ্যুত্থান আন্দোলনের মতো ছিল। এখন আসুন, আন্দোলন কাকে বলে, কত টাকারও কি কি, এই সরকারকে শুধুমাত্র এই নুরুরে আপনি দেখবেন এই যে টক শোতে গিয়া দুম দাম ঠুসটাস করে কথা বলে, এত সহজ না। নুরু একদিনে তৈরি হয়নি। আমি নুরুর দল করি না, আমি প্রজাতন্ত্রের একজন ক্ষুদ্র কর্মচারী, সো আমি কোনো সরকারের দল করি না। আমি শুধু এতটুকু বলতে চাই, এই সরকার যদি কোনোদিন চেঞ্জ হয়, বাংলাদেশের ইতিহাস যদি প্রথম কোনো একটা শব্দ আন্দোলন যদি যুক্ত হয়, সেটা হবে কোটা সংস্কার আন্দোলন। এখন যেরকম আপনি পড়তেছেন মুক্তিযোদ্ধাদের নাম, আপনি যেমন পড়েন হচ্ছে এই সংস্কারের নাম, তখন আসবে এই কোটা সংস্কার। যদি কারো মুক্তিযোদ্ধা কোটা থাকে, আমাদের গালিগালাজ করবেন, সো সরি, আমি একেবারেই সরি। সে স্যার আপনি নুরুর গুণগান গান কেন? নুরু আমার কিচ্ছু লাগে না। হ্যাঁ, এখন আসুন, ইতিহাস হচ্ছে এটা, কোটা সংস্কার সময়ের দাবি ছিল, তবে সংস্কার প্রয়োজন ছিল। এখন যেটা করেছে এটাও ভালো করেনি। একটা প্রতিবন্ধী অন্ধ ছেলে পড়ালেখা করেছে, তার একটা কোটা দরকার। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা নাতিনদেরকে না দিয়ে সন্তানদেরকে দিতে পারতো। অথবা হচ্ছে অনেক মুক্তিযোদ্ধা আছে না খেয়ে মরছে, ওদেরকে ভাতা দেওয়া দরকার। অনেক হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা এসে সার্টিফিকেট নিয়ে টাকা পাচ্ছে, সেটার সমাধান করা দরকার। ছেলেদেরকে চাকরি দিলে বাস্তবে কিচ্ছু হয় না। এখন আসুন, আপনি যখন দেশপ্রেমিক হবেন, আপনি যখন ভালো একটা চাকরিতে যাবেন সরকারি, তখন এটা বুঝবেন, এছাড়া এটা বোঝাটা কঠিন। যেটা বলতে চাচ্ছিলাম, 5 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে ওই যে 69 গণ অভ্যুত্থান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি করলো, বললো আচ্ছা ঠিক আছে, সংবিধানের বিষয়টা কি, 39, 41, 42, 43 নম্বর অনুচ্ছেদগুলো পড়লে দেখবেন, যদি দেশের মধ্যে জরুরি পরিস্থিতি জারি করে, তখন এই অনুচ্ছেদগুলো স্টপ করে দেয়, বন্ধ করে দেয়। যেহেতু বন্ধ করে দেয়, তার মানে ধর্মীয় কাজ করতে তো নিষেধাজ্ঞা নেই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবাইকে বললে, "এই সবাই মোনাজাত ধরেন।" যেহেতু 10 মিনিট হয়ে গেছে, ছেলে পেলে যখন শুনছে 144 দ্বারা জারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই আরো চিল্লে আন্দোলন শুরু করতেছে, মানি না, মানবো না। তখন যেটা হলো, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলে দোয়া শুরু করলেন। সব আশেপাশে যারা ছিল, ব্রিটিশ, সরি পাকিস্তান পুলিশ সহ পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই দোয়া ধরলো। দোয়া দইরা এখন দেখুন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাটকীয়তা কাকে বলে। সে অর্থাৎ মাইকে সাধারণত যেই বিক্ষোভগুলো দিত, খুবগুলো দেয়, পাকিস্তান সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, এরা অদম, এরা খারাপ, এরা এই সেই, আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, এদেরকে ক্ষমতা থেকে পতন করো, এরা জালিম। এখন বললো আমাকে এই আব্দুল হামিদ খান ভাসানীর বক্তব্য থেকে কিছু বলতে পারবেন? জি স্যার পারবো। কোন বই পড়েছেন? বা যে মাওলানা আব্দুল হামিদ খানের ভাসানীর জীবনী পড়েছি, বেশ কয়েকটা জীবনী পড়েছি। তখন এখন দেখুন, এইটা শোনার পর পাকিস্তান পুলিশের অবস্থা, দোয়া ছেড়ে দিছে। এখন তো তারা তাদের সরকারের বিরুদ্ধে দোয়া করবে না। তখন তারা কি করলো, সবাই হাত ছেড়ে দিল।
এটাকে নিয়ে একটু পরে এসে একটা কবিতা লিখলেন আসাদের শার্ট নামে শামসুর রহমান। 69 গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এই আসাদ। এর 4 দিন পরে অর্থাৎ 24 জানুয়ারিতে আবার বিক্ষোভ দিলে সেখানে মারা যায় মতিউর রহমান। এরপরে এই 35 জন আসামির আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হককে পুলিশ পিলখানার ভিতরে গুলি করে হত্যা করে। এরপরে 18 ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা স্যারকে পুলিশ হত্যা করলে গুলি করে। তখন পুরো দেশ স্তব্ধ হয়ে যায়, নীরব স্তব্ধ হয়ে যায়। হরতাল ডাকা ছাড়াই হরতাল পালন শুরু হয়ে গেলে তখন পাকিস্তান সরকার বই পেয়ে গিয়ে 22 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুকে মুক্তি দিলে। 23 ফেব্রুয়ারি যখন শেখ মুজিবুর রহমান ঢাকায় আসলেন, ওনাকে একটা উপাধি দেওয়া হলো, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু। কে দিলেন? তোফায়েল আহমেদ। এখান থেকে ধরে মার্চ মাসের 1, 2, 3, 4, 5, 6, 7 মার্চ, 8, 9, 10, 11, 12, 13, 14, 19, 24, 25 মার্চ কখন কি ঘটেছিল জীবন্ত ইতিহাস বলেন। এটার নাম ছিল ভাইবা। এখন আসুন 18 মার্চ, এই স্মৃতিসৌধের একটা পার্ট ছিল। সরি, আমি অনেক বেশি দুঃখিত যে এত কিছু আলোচনা করার জন্য। এখন আসুন আমরা যাবো উপমান, উপমিত, রূপক। উপমান এটাও তুলনাবোধক শব্দ, উপমিত আর রূপক এটাও তুলনাবোধক শব্দ। তুলনাবোধক শব্দের মধ্যে যদি আপনি দেখেন তুলনাটা বাস্তব বোঝাই, তাহলে উপমান কর্মধারয়। আর যদি অবাস্তব বোঝাই তাহলে সেটা হবে উপমিত অথবা রূপক। আচ্ছা, এখন আসুন এই উপমিত এবং হচ্ছে রূপক, তাহলে উপমান, উপমিত, রূপক। তাহলে দেখুন তুষার শুভ্র, অরুণ রাঙা শব্দ দুটো এখানে টাইপিং এ মানে একবারে ছোট করে দিয়েছে, আপনি বুঝতে পারতেছেন কিনা। তুষারের নেই শুভ্র, তুষার শুভ্র, অরুণের নেই রাঙা, এগুলো দেখা দরকার নেই। আপনি বাস্তবে বলুন তো, তুষারকে আমরা শুভ্রের সাথে তুলনা করি, বরফকে সাদার সাথে, অরুণ সূর্যকে আলোর সাথে তুলনা করি। এখন আমরা একটু বলুন তো, তুষার শুভ্র হয় শব্দটা কি ঠিক আছে নাকি জি ভুল স্যার, আছে? হয়। তুষার শুভ্র হয়। হয়, তার মানে কি বরফ অবশ্যই সাদা হয়, তুলনা বাস্তব। অরুণ রাঙা হয়, অরুণ মানে সূর্য, রাঙা মানে আলোকিত, সূর্য আলোকিত হয়, তুলনা কি বাস্তব না বাস্তব? বাস্তব। আচ্ছা, এখন আসুন এটা তুলনা যদি বাস্তব হয় তাহলে তার নাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এখন আসুন উপমিত এবং রূপক। মানুষ পুরুষের কোনো বিশেষ গুণ থাকলে আমরা তাকে টাইগারের সাথে তুলনা করি, খেলোয়াড়রা জিতে গেলে টাইগারের সাথে তুলনা করি। যে মায়ের সন্তানের 2টা হাত নাই, 2টা পা নাই, প্রতিবন্ধী, আমরা তাকেও কি করি, তার মুখটাকেও ওই মা কি করে ওই সন্তানের মুখটাকেও চাঁদের সাথে তুলনা করি, আমার সন্তানটা চাঁদ মুখ, আমার সন্তানের মুখটাই চাঁদের মতো। এখন আসুন আমরা তুলনা করতে পারি, মানুষের মুখ কি কখনো চন্দ্র হয়? না স্যার, পুরুষ কি অবাস্তব। কখনো সিংহ হয়? না। মানুষের মনকে মাঝির সাথে তুলনা করতে পারেন, কল্পনা করতে পারেন, বিষাদ কষ্টকে সিন্ধুর সাথে তুলনা করতে পারেন। এই কষ্ট কি কখনো সিন্ধু হবে? কোন সিন্ধু কি না। বিষাদ নামে আছে? পৃথিবীতে মহাসাগর কয়টা? 5টা। আটলান্টিক, প্রশান্ত, 5টা। ভারত, উত্তর এবং দক্ষিণ। তাহলে আমরা 2 মিনিটে সবগুলো সাগর একটু নাম শুনবো, দেখি কোথায় আছে বিষাদ সিন্ধু। প্রশান্ত মহাসাগর একবারে উত্তর প্রান্ত থেকে যদি আসেন, বেরিং সাগর, এরপরে ওখোস্টক সাগর, এরপরে জাপান সাগর, এরপরে পিট সাগর, এরপরে পূর্ব চীন, দক্ষিণ চীন, ফিলিপাইন সাগর, এরপরে কি আছে সেলেবিস সাগর, জাভা সাগর, তিমুর সাগর, উরাল সাগর, তাসমান সাগর, আলাস্কা উপসাগর, শেষ নাই। এখন যদি আপনি আটলান্টিকে যান, উত্তর সাগর, বাল্টিক সাগর, ভূমধ্য সাগর, ইজিয়ান সাগর, কৃষ্ণ সাগর, মর্মর সাগর, হাডসন উপসাগর, বেফিন সাগর, এরপরে কি আছে ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর, নাই। ভারত মহাসাগরে আসুন, বঙ্গোপসাগর, আন্দামান সাগর, মান্নার সাগর, আরব সাগর, ওমান সাগর, এডেন সাগর, পারস্য উপসাগর, কোথাও নাই। তাহলে আর আছেটা কোথায়? বিষাদ সিন্ধু নামে তো কোনো সিন্ধু পৃথিবীতে নাই। অর্থাৎ যখন আমরা কোনো একটা কষ্টকে অনেক বড় করে উপস্থাপন করি, সেই কষ্টটাকে আমরা বিষাদ অর্থাৎ সাগরের সাথে তুলনা করি। তাহলে বাস্তবে কি মানুষের কষ্টটা কখনো কি সাগর হয়? হয় না। তাহলে তুলনাটা কি অবাস্তব। যদি তুলনা অবাস্তব হয় তাহলে উপমিতও হতে পারে, রূপক হতে পারে। আই এম নট শিওর, আমি শিওর না। তাহলে আমাকে দেখতে হবে 2টা পদের মধ্যে যদি খালি চোখে 2টা দেখা যায়, মুখকেও দেখা যায়, চাঁদকেও দেখা যায়, তাহলে তার নাম হচ্ছে উপমিত। পুরুষকেও দেখা যায়, সিংহকেও দেখা যায়, উপমিত। মনকে দেখা যায় না, কিন্তু মাঝিকে দেখা যায়। অর্থাৎ অবাস্তব তুলনার মধ্যে একটি দৃশ্যমান আরেকটি কল্পনা করতে হবে, একটি দৃশ্যমান আরেকটি কল্পনা করতে হবে, তাহলে তার নাম হচ্ছে উপমিত, সরি রূপক। আর 2টা খালি চোখে দেখা গেলে তাহলে তার নাম হচ্ছে রূপক। বিষাদ সিন্ধু, বিষাদ কষ্টকে দেখা যায় না, সিন্ধুকে দেখা যায়। এখন আসুন গত সপ্তাহে 11 গ্রেডের একটা প্রশ্ন আসছে, ক্রোধ আনল। 11 গ্রেডের একটা পরীক্ষা আসছে পরিবেশ অধিদপ্তরের, ক্রোধ আনল। ক্রোধ অনল হয়, ক্রোধকে অনলের সাথে তুলনা করতে পারি। আমরা মাঝে মাঝে বলে না, লোকটার আগে ফায়ার হয়ে গেছে, তুলনা করি। রাগ ছাড়া পৃথিবীতে কি কোনো মানুষ আছে? নাই। তাহলে এখন আসুন যাদের কাছে পুরাতন বই আছে, ওদের বইয়ের মধ্যে চাঁদ মুখ এবং মুখ চন্দ্র দুইটা 2 শব্দ। চাঁদ মুখ উপমান কর্মা দ্বারা চাঁদের মুখ হয়। চাঁদ জন্মের সময় তার মুখটা উপরের দিকে থাকে। চাঁদ যখন মাসের শেষ হয়, চাঁদ যখন শেষ হয়, মাসের শেষ হয়, তখন দেখবেন চাঁদের মুখটা নিচের দিকে। চাঁদটা প্রথমে কি হয়? ছোট চাঁদ, নতুন চাঁদ তো দেখেছেন, হ্যাঁ, রমজানের ঈদে অমুক ঈদে তমুক ঈদে দেখেন ছোট চাঁদ। আস্তে আস্তে চাঁদটা ভরে ভরে এরপরে গুল হয়, এরপরে চাঁদটা উপরের দিক থেকে কি হয়, ছোট হয়, নতুনের মতো হয়ে যায়, এরকম হয়ে যায় চাঁদ। তার মানে চাঁদের মুখ হয়, এটার নাম উপমান কর্মধারয় সমাস। যদি তুলনা বাস্তব হয় তাহলে উপমান, আর যদি অবাস্তব হয় তাহলে উপমিত অথবা রূপক। তাহলে ক্রোধ অনল হয়, রাগ আগুন হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু রাগ থাকে, সেটা সে যত বয়স্ক হোক অথবা যত অল্প বয়স হোক।
এখন ধরেন আপনার বাসায় ছোট্ট একটা বেবি আছে, ভাতিজা, ভাগ্না, নিজের ছেলে বা মেয়ে। ওকে তার ইচ্ছার বাইরে একটা গুতা দিয়েন, গুতা তো বুঝেন, ইচ্ছার বাইরে যে ধুম করে ধরে একটা গুতা দিবেন। তার বয়স ধরেন 1 বছর, হাতে শক্তি নাই যে ধরে একটা থাপ্পড় দিবে, পায়ে শক্তি নাই, সে করে আসবে, দুইটা চারটা দাঁত থাকবে, দাঁত দুইটা এসে গোট করে একটা বসাই দিবে।